নমস্কার, নমস্কার, গুড ইভিনিং। গুড ইভিনিং। আজ একটা স্পেশাল লাইভের মেন মোটোটা হচ্ছে আমাদের সোমা বুটিক, যে সবসময় দেরি দেরি করে আসে, তো সেলিব্রিটিদের একটু দেরি করে আসা মানায়, ঠিক তাই তো? তো যে কারণে আমরা এখন এই মুহূর্তে যারা আছি তারাই শুরু করছি। আমাদের সাথে আছে আজকে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির সব সুন্দর আর সুন্দরীরা, তার মধ্যে সবাই নিজের পরিচয় নিজে দিক। প্রথম ভেবেছিলাম ওকে দিয়ে শুরু করব, বাট ও আমার পাশে রয়েছে তো ওকে দিয়ে শুরু করতে হবে। কন্টিনিউ, নিজের নাম বলবি, পরিচয় দিবি, কতদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছিস, সবকিছু ঠিক আছে। আর আমার দিকে এরকম ভাবে তাকাবি না, তো চোখটা কিন্তু খুব সাংঘাতিক, ঠিক আছে? কন্টিনিউ। নমস্কার, আমি উপাস্যা। আমি একজন স্টুডেন্ট, কলেজে পড়ি আর তার সাথে সাথে মডেলিংও করি। আমি খুব বেশি দিন নেই, 1 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি। ও 1 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে, বাট এইটুকুনি বলতে পারি ও এই ইন্ডাস্ট্রিতে অনেক দিন থাকবে, বিকজ ও এখনো মোটা হয়নি। আর দুই হচ্ছে ওর সাংঘাতিক একটা আইজ আছে, সাথে ওর একটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যেরকম টাইপের ফিগার দরকার পড়ে, সি ইজ দ্য অরিজিনাল মডেল, রাইট? থ্যাংক ইউ। ইয়েস। এবার শুভ্রা। নমস্কার, আমার নাম শুভ্রা চ্যাটার্জি। আমিও 1 বছর ধরেই এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে রয়েছি। আমি বেহালায় থাকি আর আমি এই মডেলিংটাও করি। আগে আমি স্কুলে পড়াতাম, মানে বাচ্চাদের পড়াতাম। এছাড়া এখনো আমি টিউশন করি। তাছাড়া থিয়েটার করতাম 3 বছর ধরে। সরি, এখন কোনো কিছু বলা যাবে না। আমাদের সেলিব্রিটি ম্যাডাম, যিনি প্রতি জায়গাতেই দেরি করে যায়, ওনাকে মানা এটা যদিও। সোমা ম্যাম চলে এসছে, সুতরাং সোমা ম্যামকে আগে জায়গা দিতে হবে। প্লিজ ওয়েলকাম সোমা ম্যাম। আর মিষ্টি চলে আয়, মধ্যিখানে বসে যা, আর এখানে চলে আমা, প্লিজ কাম। মিষ্টি অলওয়েজ মিষ্টি। যাই হোক, সোমা ম্যাম চলে এসছে, তো তোরটা কাটলাম। আচ্ছা সোমা ম্যাম একটুখানি ইয়ে নিয়ে নিক, একটুখানি সোমা দেখে নে তোর এন্ট্রিটা। তো সোমা একটুখানি ইয়ে হয়ে নিক, একটুখানি ধাতস্থ হয়ে নিক, ততক্ষণে আমরা, তুই কন্টিনিউ কর। হ্যাঁ, তো আমি থিয়েটার করছিলাম। থিয়েটার করতে করতে আমার মনে হলো যে সামহাও নিজেকে আরো বেশি গ্রুম করা দরকার, এবং সেটা হয়তো মডেলিং করেই আমি করতে পারি। তো সেই জন্যই মডেলিংটা জয়েন করলাম এই 1 বছর ধরে। তারপর আমি সমাধি শারদ সেরা মুখে আমি পার্টিসিপেট করেছিলাম প্রেজেন্টে সেপ্টেম্বরে। সেখানে আমি ফার্স্ট রানার আপ হই। তারপর বলতে পারেন যে এই জায়গাটা থেকে আমি একটু টার্নিং পয়েন্ট, মানে আমার লাইফে আমি এক কথায় বলবো, যদি কেউ সিন্ডারেলা হয়, আমরা ছোটবেলায় সিন্ডারেলার গল্প পড়েছি, ভেরি গুড। সমাধি হচ্ছে সেই সিন্ডারেলা। ইয়েস ইয়েস। এর থেকে বড়, মানে সত্যি কথা বলতে এটা এমন একটা কথাও বলে দিল, অনেক দূর চলে গেলি আমার কাছে। যা, দারুন দারুন দারুন, ফিলিং প্রাউড। পূজা। ইয়েস। নমস্কার, আমি পূজা ভট্টাচার্য। আমি ইন্ডাস্ট্রিতে আছি 4 বছর ধরে। তো অ্যাকচুয়ালি আমি 2 বছর মডেলিং করেছি, তারপরে যেহেতু আমার মানে অ্যাক্সিডেন্ট হয়, তো সেই জন্য মডেলিং অফ থাকে। তো এখন আপাতত মেকআপ আর্টিস্ট হিসেবে আছি। বাট তুই কিন্তু কোনো মডেলের থেকে কোনো অংশে কম না, কোনো অংশে কম না। সেই জন্যই তো ভাবলাম আবার জেঠিদের কাছে এসেছি আমি মডেলিং করতে। হ্যাঁ, তুই তুই ইনবর্ন মডেল। এবার যে মডেল, আমরা যখন মডেল তখন আমরা সাজাতেও পারি, এটা হচ্ছে সাবজেক্ট আমাদের কাছে। যাই হোক, তারপরে আমাদের পপুলার, এই মুহূর্তের অনেকটা পপুলার, সেটা আমাদের সুমন স্যার। সুমন স্যার কন্টিনিউ। সুমন স্যারের এটা সেকেন্ড লাইভ। তা ঠিক। নমস্কার, আমি সুমন সেনগুপ্ত। আমি 2 বছর ধরে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। আমি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটার আর 3D আর অ্যানিমেশন আর্টিস্ট আর মিডিয়া রিপোর্টার। আমি এই মডেলিংটা শখে করি, ভালোবেসে করি। আর আমি সোমা বুটিকের সাথেও আছি, ASPRS ফটোগ্রাফির সাথেও আছি, আর গ্ল্যাম মডেল সাবের সাথেও আছি। আমি অনেকের সাথেই কাজ করি, কিন্তু এই 3টে টিম, এমনকি আমি প্রগতি বাংলার সাথেও আছি, এই 4খানা টিম সাথে আমি অঙ্গাঙ্গিভাবেই ভালোভাবে যুক্ত আছি। আর সবার সাথে, সবাইকে নিয়ে কাজ করতে আমি ভালোবাসি। আর আমি যাই করি সবাই মিলে ভালোবেসেই করি। আর এই যে যারা বসে আছে আমার সাথে, এরা আমার শুধু ফ্রেন্ড বলবো না, এরা আমার প্রায় ফ্যামিলি। আর জেঠিদাকে আমি নিজে দাদার মতোই ভালোবাসি, কারণ এই জেঠিদাকে আমি 2 বছর ধরে চিনি।
দিদিদার কাছে অনেক কিছু শিখেছি কি করে মাথা শান্ত রেখে কাজ করা যায়। থ্যাংক ইউ দিদিদা। থ্যাংক ইউ। আমি প্রাউড বদ্যি ফ্যামিলি বলি সব সময়, আমি একটু বদ্যিদেরকে একটু বেশি প্রেফার করি। ও হচ্ছে আমাদের প্রাউড বদ্যি ফ্যামিলির একজন। এবার গোপাল স্যার, গোপাল দা, এবার গোপাল দা বলুক। নমস্কার, আমি গোপাল ঘোষ, বারাসাতে থাকি। পেশায় এমনি ব্যবসায়ী করি, মানে ব্যবসা বলতে আমার বাবার একটা বিজনেস আছে, সেটাই দেখাশোনা করি। আর তার থেকে বেশি টাইম যখন সময় পাই আমি এই ইন্ডাস্ট্রিতে চলে আসি, কারণ ওখান থেকে খুব সময় পাওয়া খুব কঠিন, কারণ কাজে এত প্রেশার থাকে। সেখান থেকে সময় করে আমি এখানে আসি, এসে এখানে যেসব লোকজন আছে তাদের সাথে কাজ করি। মানে কখনো ভাবিনি যে আমি ইন্ডাস্ট্রিতে আসতে পারবো বা কাজ করতে পারবো বা এইসব লাইনে আমি থাকতে পারবো, প্রফেশনাল থাকতে পারবো। তাই এখন মানে খুবই ইচ্ছে, মানে ভবিষ্যতে এই লাইন মানে এই প্রফেশন থেকে কিছু করার জন্য, তার জন্য যতটা সময় হয় আমি এখানে আসি। এবং প্রত্যেকটা মানুষ খুবই ভালো, সমাধি, আরও অরিজিৎ দা, রীতাদি, তারপরে এখন এই দাদা রয়েছে, সবাই খুবই ভালো। এদের সাথে আমি কাজ করছি, ভবিষ্যতে কাজ করব, আরো একটা ভালো কিছু যা আশা আছে। থ্যাংক ইউ। গোপালকে কিন্তু ভারী মিষ্টি দেখতে। যাই হোক, এবার যার জন্য আজকে এখানে এই লাইভটার যার উদ্দেশ্যে, সেটা হলো আমাদের সোমা, যার সাথে আমার 2024-এর শুরুতে আলাপ, তাই তো? যবে থেকে আলাপ তবে থেকেই একটা অদ্ভুত কর্মঠ মহিলা, যেটা আমি আজকে লিখেছি যে একটা হাউসওয়াইফ, যখন আমি সবসময় এই কথাটা বলি যে একটা হাউসওয়াইফ যখন কিছু করে বা করার ইচ্ছে দেখায় এবং সেটা যখন সে সফল হয়, সেটা কিন্তু আমাদের কাছে সবার কাছে একটা অনেক বড় পাওনা। সেটা সোমা। বাকিটা সোমার মুখ থেকে একটু শুনবো, সোমার জার্নি। সোমা। ইচ্ছা ছিল নিজে কিছু করার, একটা নিজের পরিচয় তৈরি করার। সেখান থেকেই সোমা বুটিক। আমি আগেও এখানে লাইভে এসেছি, এটা আমার সেকেন্ড লাইভ। তখন অলরেডি আমি সিজন 1 করে ফেলেছিলাম, বাট সোমা বুটিক হিসাবে সেরকম পরিচিতিও ছিল না, সেরকম কেউ জানতো না। তবে এখন মোটামুটি অনেকে আমাকে না চিনলেও সোমা বুটিক নামটাকে চেনে। তার জন্য আমি আমার সমস্ত সিনিয়রদের থ্যাংক ইউ জানাবো। তার মধ্যে জেরিদাও সত্যি একজন, যার জন্য আমি হয়তো পরিচিতি পেয়েছি। 2024-এ বসন্ত উৎসবে আমি যেভাবে দাদার সাপোর্টে আমি যেভাবে ছিলাম বা দাদার জন্য আমি যেই জায়গাগুলোতে গেছিলাম, তার জন্য হয়তো আমার পরিচিতিটা অনেকটা বেড়েছে। তারপরে আমি প্রত্যেকটা মানুষেরই কম বেশি ভূমিকা আছে, ছোট বড়, না হলে হয়তো সোমা বুটিক একার পরিশ্রমে দাঁড়াতে পারতো না। আর আমি যেটা সবসময় বলে থাকি, কোনো অর্গানাইজেশনই দাঁড়াতে পারে না একা। কোনো ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, মডেল বা মানে ইন্ডাস্ট্রির প্রত্যেকটা কাজের সাথে যারা যারা যুক্ত আছে, সবার একত্রিত না হলে কোনো অর্গানাইজেশন, কোনো বড় অর্গানাইজেশন টিকতে পারে না। আমরা তো ছোটখাটো অর্গানাইজেশন। থ্যাংক ইউ। যাক, বড় মানুষরাই এরকম বলে যে ছোটখাটো অর্গানাইজেশন, এসব আমাদের মানায়। না না, সেটাই। যাক, আজকে আমার একটা ছোট্ট ইচ্ছা বলি। ইচ্ছেটা হলো, আমি চাই সোমা যেভাবে প্রোগ্রেস করছে, যেভাবে ও এগোচ্ছে, আমার খুব ইচ্ছা যে ও একটা জাস্ট কফি উইথ জেডির মতনই একটা শো করবে, যে শোটাতে ও হোস্ট হবে। আর ও ফ্যাশন ইন্ডাস্ট্রির সমস্ত বাচ্চাদেরকে ডাকবে এবং এই রকম একটা ইন্টারভিউ করবে, যে ইন্টারভিউটা খুব ঘরোয়া হবে, প্রফেশনাল হবে না একদম। মানে যেটা হচ্ছে ওকে যেটা মানায়, মানে একটা পরিবার কেন্দ্রিক ব্যাপার স্যাপার। এটা আমার একটা ইচ্ছা প্রকাশ করলাম আজকে। আর আমার ইচ্ছা যেটা হয় সেটা আমি কিন্তু করে দেখাই। আর আমার ইচ্ছাটা কিন্তু সবসময় ভালোই হয়, আর সেটা করে দেখাতে হবে সোমাকে। চেষ্টা করব, যতটা পারবো চেষ্টা করব। জানি না পারবো কিনা, তবে দাদার তো আছে, পাশে আছে, চেষ্টা করব। ওই যে বললাম, চেষ্টা করা। চেষ্টার কোনো জায়গা নেই, আমাদেরকে কাজ করতেই হবে, ভালো কিছু করতেই হবে, জগৎ কাঁপাতে হবে, জগৎ কাঁপাতে হবে। কাঁপাবই, আমরা কাঁপাবো। কাঁপাবই।
আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রিকে একটা ভালো জায়গায় নিয়ে যাব। এবার সোমা, আর কোনো সিরিয়াস আলোচনা না, এবার হচ্ছে তোদের মজার আলোচনা। তোদের আলোচনা এমন কিছু যেটাতে মনে হবে না যে আমরা কফি উইথ জেরিতে এসেছি, আমরা এখন আড্ডা মারতে এসেছি। ঠিক আছে, এমন কিছু স্টার্ট কর, এমন কিছু অনুভূতি বল তোদের শোয়ের, তোদের রিসেন্ট যে শোটাতে গেছিলাম আমি সেইটা, বা তোর যেটা সিজন 2 এর যে সিজন 3 শোটা, ওইটার ব্যাপারে, ওইটার মধ্যে স্পেশাল কিছু ঘটনা, মজার কিছু ঘটনা বল। স্পেশাল কিছু ঘটনা বলতে সবই তো স্পেশাল হয়। একটা শো করতে গেলে সবারই হেডেক থাকে, একটা শো করা নট পসিবল। সেখানে স্পেশাল বলতে আমার কিছু নেই, সবই স্পেশাল। আমি ইন্ডাস্ট্রিতে যতদিন আছি প্রত্যেক দিন আমি নতুন নতুন শিখছি, আগামী দিনে আরো শিখবো। আর স্পেশাল বলতে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমার কাছে স্পেশাল। ওখানে ওখানে এমন কোন ঘটনা, খুব মজার ঘটনা, টেনশনের ঘটনা, যেটা আলটিমেটলি ম্যাচিওর করেছে, এরকম টাইপের কিছু ইন্সপিরেশনাল ব্যাপার? সেরকম বলতে হ্যাঁ, একটা টাইমিং এর ব্যাপার ছিল যেটা চ্যালেঞ্জ ছিল এবছর। যে এই টাইমে অনেকে চ্যালেঞ্জ করেছিল যে এই টাইমে ওরা শুরু করতেই পারবে না প্রথম কথা, আর এই টাইমের মধ্যে শেষ হবেই না। মানে অনেকে চেষ্টাও করেছিল যাতে শোটাকে একটু বাড়িয়ে টাইমিংটা নিয়ে যাওয়া যায়, যাতে 9টার মধ্যে শোটা অলরেডি বন্ধ করে দেবে, যাতে শোটা কন্টিনিউ মানে কমপ্লিট না হতে পারে। সেখান থেকে দাঁড়িয়ে সত্যি সব থেকে বড় থ্যাঙ্কস জানাবো জিৎ, রোহিত অ্যান্ড আরজুদিকে। কারণ এরা তিনজন যদি না থাকতো ওই জায়গাটা হয়তো মানে অন্যদের মানে যেটা চেয়েছিল সেটা হয়তো সাকসেস হতো, বাট হয়নি। ভগবানের আশীর্বাদ তো আছেই, আর এই মানুষগুলো আমার পাশে ছিল। এই ব্যাপারে আমি একটা কথা বলি, সেটা হলো ভালো কাজকে কেউ কখনো আটকাতে পারে না। একটা পথ বন্ধ হয়ে যায় আর একটা পথ খুলে যায়, বাট কখনো সেটা খারাপ মানুষ কিন্তু দিনের শেষে সফল কখনো হয় না। সাময়িক হয়তো সে সফল হয়, বাট এতগুলো মানুষের পরিশ্রম, এতগুলো মানুষের এত দিনকার পরিশ্রম কখনো বিফল হয়ে যেতে পারে না। মানুষ তো বলবেই, আটকানোর চেষ্টা না করলে তুই সফল হচ্ছিস সেটা বুঝবো কি করে? পেছন থেকে তোকে কেউ টেনে ধরবে, তোকে তোর বাধা দেওয়ার চেষ্টা করবে, সেটাই বোঝা যায় যে ইয়েস, মেবি ভালো কিছু হতে চলেছে। কারণ আমরা জগৎকে খুশি করি, আমাদের কাজটা, আমাদের প্রফেশনটা হচ্ছে আমরা মানুষকে খুশি করার প্রফেশনে আছি। সুতরাং আমরা খুশি করতে যখন এসেছি, ভগবান আমাদের সাথে আছেন। যাই হোক, ছোট্ট উপাস্যকে জিজ্ঞেস করছি। উপাস্যা, ঠিক আছে ঠিক আছে, চলে চলে চলে, বল তোর একটা বেটার ফিলিংস বল, তোর একটা শুটের ফিলিংস বল। শুটের ফিলিংস গুড ফিল, অলওয়েজ গুড ফিল, মানে এমন একটা কিছু যেটাতে বেশ তোর বলতে ভালো লাগবে সবার সামনে, আনন্দের কোনো মুহূর্ত। আচ্ছা, রিসেন্ট আমরা ঘুরতে গেছিলাম একসঙ্গে, শুটের না, বল বল বল। হ্যাঁ, নৈহাটিতে গেছিলাম, সবাই মিলে গেছিলাম একসঙ্গে। নৈহাটি মানে এই এখানে বড় মা আছে, বড়মা মন্দির, বড়মা মন্দির। ওটা মধ্যখানে রাখ, তো সবাই পায় ওটা। হ্যাঁ, তো বড়মার মন্দিরে গিয়ে আমরা অনেক মজা করেছি সবাই মিলে, ঝামেলাও হয়েছে, মজা হয়েছে, সব হয়েছে। আরে মজা হলে ঝামেলা তো হবেই। কতজন ঝামেলা তো কারা গেছিলাম একটু মেনশন করে দাও। বল বল বল, কার নাম, নাম ধরে মেনশন করো। নাম তো হ্যাঁ, সমাধি ছিল, অরিজিৎ দা ছিল, অরিজিৎ দা থাকা মানেই মজা হবে এটা তো জানি। তো আরো ওরা সবাই ছিল, পূজা ছিল না, প্রদ্যুৎ দা ছিল, তারপর তোমার মানে এই আমাদের এই শিলচর প্রদ্যুৎ, হ্যাঁ। তো ছিল, সবাই মিলে ছিল। জিৎ স্যারকেও বলা হয়েছিল যাওয়ার জন্য, উনি কাজের জন্য আসতে পারেনি। রোহিত দাকেও বলা হয়েছিল। তো ওখানে গিয়ে একটা মানে আমরা যেখানেই যাই একটা ফুল ব্যাটালিয়ন বলা হয়। এবার কাজের সূত্রে সবাই আসতে পারে না, অনেকে আসে অনেকে আসে না, এটাই। তো ওখানে গিয়ে একটা মানে খুবই মজা হয়েছে, খুব সুতপাও ছিল, সুতপার মা অনেকেই ছিল। ছিল ওরা। মজার ঘটনা কি এটা বলো? এটা হ্যাঁ, মজার ঘটনাগুলো বলো। হ্যাঁ, এটা সুমন বড় মজার ঘটনা কি? আমি বলবো না, উপাস্যাই বলুক, আমি বলবো না। উপাস্যা তুমি বলো। না ওই মানে কি বলতো, আমরা মজা করতে করতে নিজেদের মধ্যে ছিলাম, তো মজা করছিলাম পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া, এই নিয়ে খাওয়া নিয়ে অশান্তি লেগে গেছে। তুমি আগেটা বলো ভাই, আমি বললে হাসতে শুরু করে দেবো। আরে হেসেই বলো উপাস্যা, হেসেই বলো। আমরা মোটামুটি সবাই লাইন দাঁড়িয়ে আছি, ঠিক আছে?
এবার মানে কিসের লাইনে দাঁড়িয়ে মানে পুজো দেবে বলে, ঠিক আছে, পুজো দেওয়ার জন্য লাইন দাঁড়িয়ে রয়েছে। এবার শুভ্রাদি দাঁড়িয়ে আছে, উপাসা দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ফট করে শুভ্রাদির মাথাটা, আমরা যখন কথা বলছি দুজন মিলে, আমি আর উপাস মিলে কথা বলছি, দেখি শুভ্রাদির মাঝখানে গোল, ওরা কেউ দেখেনি, দেখেছি আমি। হ্যাঁ ওই প্রথম দেখেছে। ওরা সবাই গল্প করছে নিজেদের মধ্যে। এবার আমি হঠাৎ করে দেখছি শুভ্রাদি এরকম 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 করছে, একটা কেমন একটা করছে সিরিয়ালে যেমন হয়। আমি বলছি কি হলো তোমার? বলছে আমার মাথা ঘুরছে। বলছে আমি বলছি কি হলো হঠাৎ করে? এই তো সুস্থ ছিল। আমি দুবার ঝাঁকালাম এমনি এমনি করে, কি হয়েছে কি হয়েছে। তারপর দেখলাম চোখ বন্ধ করে দিয়েছে। আমি সমাধিকে ডাকছি, ও সমাধি কি হলো দেখো কি। সমাধি যে যার গল্পে মত্ত। তারপর পড়ে গেছে অলরেডি। গোপালদাকে আমি বলছি, গোপালদা ধর মানে তোলো ছেলে। মানে এটা কি ভরে পড়েছিলি নাকি শরীর খারাপ লেগেছে? আরে না খেয়েছিল, নির্জলে উপোস ছিল। ছিল। আর মানে আমার একটু আরে মাইক্রোফোনটা ধরে হ্যাঁ ব্ল্যাক আউট হয়ে যাবার মাঝে মাঝে, মানে অনেকটা ভিড় দেখলে বা খুব সাফোকেটিং কিছু হলে বা গরমকালে তো আরো বেশি হয়, অনেক সময় না ব্ল্যাক আউট হয়ে যায়। বা তখন হয়তো শরীরটা খারাপ লাগছে, বুঝতে পারছি না, হয়তো ভাবছি যে ঠিক হয়ে যাবে, ঠিক আছে দাঁড়াচ্ছি, কিন্তু সেটা এমনই আচমকা হয় যে মানে ওইভাবে কোনো, সেদিনকেও হয়েছে আমাকে আর কি এসআইআর এর একটা হিয়ারিং এর জন্য ডেকেছিল। এবারে সেইখানে এত লম্বা লাইন, ঠিক এক ঘটনা, মানে কিছুক্ষণের জন্য আবার মানে ওখানে লোক মানে এটা যদি তুই স্টারারান ফারারান কাউকে বলে করতিস তাহলে হাইলাইট হয়ে যেত। মেন ব্যাপারটা তো সেটা, বলো main ব্যাপারটা। না না না, এবার ভালো কথা, এবার অজ্ঞান হয়ে যাবে সবাই। তারপর গোপালদাকে বলছি গোপালদা তোলো, গোপালদা দেখছি চুপ করে দাঁড়িয়ে রয়েছে, বলছে আমি তুলবো না, আমাকে টালাগুলো দে, তোরা তোল। তো দাঁড়িয়ে আছে সবাই। তারপর কোন রকম ভাবে জল টল দিয়ে তোলা হলো। কিন্তু ভদ্রমহিলা মানে জ্ঞান আসার পর প্রথমে বলছে আমার ক্রাউন কই। ব্যাপার আছে, আমি ওই যেটা ছিল কি জানো, আর কে এন্টারটেনমেন্টের যেটা হয়েছিল ওটাতে আমি শো স্টপার ছিলাম। তো যে ক্রাউনটা ছিলাম, উপাসা বললো ক্রাউনটা নিয়ে পুজো দিতে যাও। ক্রাউনটা নিয়েও গেছিলাম, কিন্তু হঠাৎ চোখ যাওয়ার পর আমি দেখছি ক্রাউনটা দেখতে পাচ্ছি না। কি হলো আমার ক্রাউনটা? মানে অজ্ঞান হয়ে গেছিল যেটা, অজ্ঞান মানে ব্ল্যাক আউট, মানে not- আমরা হোস আনার জন্য জুতো ফুতো যা পারো পেঁয়াজের চোখলা বা কিভাবে আনা যায় সেটা প্ল্যান করেছিলাম। জুতোর মুছে দেবো, শুকাবো। আমরা তো ফার্স্টে ভাবছিলাম যে জুতো খুলে মোজা গন্ধ শুকিয়ে তুলবো, মানে অজ্ঞান হয়ে যাচ্ছিল। মানে কিছুতে ডাকছিলাম যে উপাস শুভ্রাদি ওঠো ওঠো, এর বাবা মানে টেনশন হয়ে গেছিল, মনে হচ্ছে যে হসপিটাল নিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত ওই প্ল্যানিংটাই করবো ভাবছিলাম সবাই মিলে। না পাশেই নৈহাটি সদর হসপিটাল ছিল। আমাদের অরিজিৎ দাদা যে ডাক্তার ছিল, না তবে আমাদের সাথে ডাক্তার ছিল, ডক্টর অজিত কুমার নিয়োগী। আরে কি মোজার গন্ধ সকালে এমনি ঠিক বলেছো। বোঝা গন্ধ শুনলেই মনে হয় শেষ পর্যন্ত মানে লাস্টে জল দিয়ে যদি না উঠতো তাহলে শেষ পর্যন্ত ওটাই করতে হতো। মানে এরকম করা হচ্ছে, এই জ্ঞান আসছে জ্ঞান আসছে জ্ঞান আসছে, এই চোখ খুলছে, কাউকে চিনতে পারছে না, কাউকে এবং অরিজিৎটা বলছে বল তো কটা আঙুল, দুটো, তিনটে, চারটে, এরকম করা আছে। তবে শুভ্রাদি দেখলাম যে অসুস্থ পড়ে যাচ্ছে, কিন্তু ক্রাউনটাকে একদম চেপে ধরে রেখেছে, ওটা যে নিজের বেবি। আমার ক্রাউন কই, ক্রাউনটা দে। না, ওখানে সব রকম ব্যবস্থা থাকে। ওখানকার লোকাল দোকানদাররা হকাররা বলেছিল যদি সেরকম প্রবলেম হয় মন্দিরে বলতে, ওখানে ডক্টর থাকে বা ওদের সব রকম ব্যবস্থা রাখা হয়। যাক, মায়ের কাছে গেছিস, মাই তোকে বাঁচিয়ে দিয়েছে, সাথে তোর ক্রাউনটাকেও বাঁচিয়ে দিয়েছে, কেউ নিয়ে পালায়নি। না কেউ নিয়ে পালায়নি, কারণ সবাই পালাবে ছিল। কোথায়? পালালে তো পালালে গোপালকে না, এত ছুটিয়ে বড় দিতাম। আমার টিম সবাই কেউ পালাতে দিত না, সেটা ঠিক, কিন্তু মানে ব্ল্যাক আউট যখন হয়ে যাচ্ছে তখন তো বুঝতে পারছি না, আবার যখন উঠছি কখন জ্ঞান আসছে সেটাও বোঝা যায় না। না এটা আমার হয়, একবার তো হয়েছিল যে আমার থিয়েটারের রিহার্সালের সময় হয়েছিল, মানে সেটা বেশ কিছুক্ষণের জন্য এটা হয়েছিল আমার। সেখানে তো মানে অনেকক্ষণের জন্যই হয়েছিল, ওরা কাইন্ড অফ হয়তো ভয়ও পেয়ে গিয়েছিল যে বাড়িতে কি এবার ফোন করবো, তারপরে ঠিক হয়েছে আর কি কিছুক্ষণ পর। আর একটা কথা বলি, শুভ্রাদি ভালো কিন্তু নাচ করে ভালো। না না একদমই না, আমি তাহলে কি আজকে শুভ্রাদি আমাদের নাচ দেখাবে? জানি না, এ বাবা বাজে কথা বলছো, আমি নাচই জানি শো না। করলাম টলি বলি তো, আমি নাচ টলি জানি বলি না। ওরে খুব সুন্দর নাচ আমি করেছে। নাচ জানি না, না না আমি নাচে সুন্দর নাচ একদমই করেছে। নাচ জানি না। মানে গোপু বলতে চাইছে এখন একটু নেচে। না আমি নাচ জানলে মানে ওনাকে যে কোনো গানে দেবেন না, সব গানেই সুন্দর বাজে নাচ- খুব বাজে নাচ কথা, করে। আমি একদমই নাচের নই জানি না, ছোটবেলা থেকে যাক, শিখি। তাহলে আমি গান গাইতেও পারি না, আমি একটাই গান গাইতে পারি, ধরধান্যে পুষ্পে ভরা। আমি ধরধান্যে পুষ্পে ভরা গাইবো, তুই নাচবি। না আমি নাচ জানি না তো,
জানলে তো আমি নাচতাম কোনো মানে হ্যাঁ, তাহলে মিথ্যে কথা বলছি, এটা বললাম। না 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 সবকিছু নিয়ে আর কি করা ঠিক না, বেচারাকে নিয়ে তা ওকে ও মোটেই বেচারা নয়, বেচারি হতে পারে, বাট ও ফানি বেচারি। ফানি বেচারা। না না, সবাই মিলে মজা করতে এসেছি, সবাই মিলে মজা করবো, বাট কাউকে নিয়ে অতটা তাহলে না, না, সমাধি না, রাজ করবে, তাহলে সমাধি রাজ করবে। এটাই বাকি ছিল, তাহলে এটার প্রয়োজন ভেঙে যাবে। না, এতটাও কষ্ট মানে শক্তপোক্ত করেই করা আছে। হ্যাঁ, প্রচুর জল ঢেলেছি এটার পেছনে। যাই হোক, একটুখানি আমি কমেন্টস গুলো পড়ি। অমিত ভৌমিক, আমাদের অমিত বাচ্চা লিখেছে, গুড ইভিনিং সবাইকে। মা মেয়ে কোথায়? এই যে মা মেয়ে চলে এসছে। গুড ইভিনিং এভরিওয়ান। অলোক দাস লিখেছে, অমিত লিখেছে সবাইকে গুড ইভিনিং এভরিওয়ান। অমিত লিখেছে পরিপূর্ণ পরিবার, হ্যাশট্যাগ সমাবুটিক, ইয়েস। পিঙ্কি দাস লিখেছে গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং পিঙ্কি। তনয় চক্রবর্তী লিখেছে, দাদা প্রোগ্রাম কবে হবে ময়দানে? 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ। এই প্রোগ্রামটা হয়ে গেলে রাত্রিবেলা আমি আজকে একটা ভিডিও রেকর্ড করে সেটাকে পাবলিশ করে দেবো, কি হবে না হবে এবারে বসন্ত উৎসবে। যাই হোক, আমাদের বেশ মজাই লাগছে শুনতে। এবার বলি, লাস্ট যে প্রোগ্রামটা হলো, এই যে লাস্ট যেটা আমি গেলাম, যেটা ক্যালেন্ডার লঞ্চ। ক্যালেন্ডার লঞ্চটা, সেই দিনকের ব্যাপারে একটু শুনি। কে বলবে? তো টলিবলিটাই তো। টলিবলিটা, সুমন শুরু কর, ওখান থেকে শুরু কর। মাইক্রোফোনটা দে। কবে হয়েছে যেন, 22 না 24 জানুয়ারি তো? হ্যাঁ, 24 জানুয়ারি টলিবলি নামে একটা প্রোগ্রাম হয়েছিল, যেটা শো ডিরেক্টর ছিল সৌরভ টিটো বন্দ্যোপাধ্যায়, আর উনি আমাদের গাইড করে দিয়েছিলেন, ট্রেনার ছিল, মানে কোরিওগ্রাফার ছিল। আমার ওটা ফার্স্ট স্টেজ পারফরমেন্স ছিল লাইফে। আমি তো প্রফেশনাল অ্যাক্টর নই যে যে একদম বিশাল শাহরুখ খানের মতো বা সালমান খানের মতো করতে পারবো। আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি সৌরভদার ট্রেনিং এ। এবার বাকিটা দর্শকরাই বলবে। ওখানে আমাদের প্রিয় জেডিদাও ছিল, অনেকেই ছিল, এমনকি যারা লাইভে দেখছে, অমিত ভৌমিক ও ছিল, ও বলতে পারবে। আর আমার এই বন্ধু বান্ধবরা ছিল, এই উপাসা, গোপাল, তারপর সোমাদি, তারপর এই শুভ্রাদি, আর এই মিষ্টি, এরাই বলতে পারবে যে কেমন করেছি। আর আমরা সবাই পারফরমেন্স করেছি। আচ্ছা সুমন, সবারই কত মজা জোরে জোরে হাসতে পারিস? হাসতে তো অনেক জোরেই পারি। ওটা আমার মহিষাসুর মর্দিনীর কি হয়েছিল জানো? মহিষাসুর। অসুর মহিষাসুরের হাসিটাতে বোঝা যাবে, হাসিটার রেকর্ডটা খুঁজে বের করে ওটা, ওই হাসিটা বোঝা যাবে। মেবি আমি তোর কোনো একটা হাসির কিছু দেখেছিলাম। হ্যাঁ, কংসতেও হয়েছিল কৃষ্ণেন্দ্র। আমি কংস সেজেছি, মহিষাসুর সেজেছি, এমনকি কৃষ্ণও সেজেছি। আমি 3খানায় সেজেছি। কংস সেজেছিলাম রঞ্জিতা দি আর অরিজিৎ দা কৃপায়, আর মহিষাসুর সেজেছি কৃষ্ণ, আমার বন্ধু কৃষ্ণেন্দু আর সোমাদি কৃপায়, আর কৃষ্ণ সেজেছি সোমাদি কৃপায়। এবার জানি না এবছর আর কি কি সাজবো। সমাধি সব রকম রোল অলরেডি দিয়ে দিয়েছে। দেখ, ভগবানের আশীর্বাদে কৃষ্ণ সেজেছিস, ভগবান সব ঠিকঠাক থাকলে এবছর তোকে রাধাও। আছে। হ্যাঁ, তাই নাকি? রাধা একজনই থাকে? অনেক রাধা কখনো ছিল না, গোপী ছিল। রাধা একজনই ছিল, গোপী ছিল অনেক, গোপী ছিল আর বউ ছিল অনেক। এখানে তো রাধাই অনেক, হ্যাঁ, এখানে সুমনের রাধাই অনেক। তাই নাকি? বিশাল ব্যাপার, এটা তো আমরা জানতামই না, আজকে জানতে পারলাম ভালো করে। সুমনে একটা রাধা নয়, অনেক রাধা। সুমন যেখানে যায় রাধা খুঁজে নেয়, হ্যাঁ, মানে খুঁজে খুঁজে বার করে। হঠাৎ দেখি আমরা কোথাও গেলে হঠাৎ দুটো দেখলাম রাধা থাকে। না, হঠাৎ দেখলাম যে সুমন ভ্যানিশ। যদিও তন্ময়ও আসেনি, তন্ময়ের ব্যাপারেও একই। তো তন্ময়কে উদ্দেশ্য করে বলছি, হঠাৎ আমরা পেছন ফিরে দেখলাম, কি হলো, কোথায় চলে গেল সুমন আর তন্ময় নেই। পরে খুঁজে 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 বার করলাম যে রাধা ওই সঙ্গে। দূরে দাঁড়িয়ে কার Plus সাথে রাধা। কথা বলছে, রাধা। বইমেলাতেও তো, মানে হঠাৎ দেখছি এই যে আমার কাছে, মাথায় রাখ, হ্যাঁ নাহলে পেছনে রেখে দে, পরে নিস। হ্যাঁ, তো সেইখানেও দেখছি হঠাৎ করে আমরা এগিয়ে গেছি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আর আসছে আর না, দুজনে কি হলো না রাধা খুঁজছে। তো এটা একটা এটা স্পেশাল। এই জায়গা থেকে আমি ভালো, এটা তো বলতে হবে। কে? আমি। গোপাল না, গোপাল তোকে তো রাধারা খুঁজে নেয়, এটা তো একটা সাবজেক্ট। এটা একদম ঠিক বলেছো, ওকে সব রাধারা খুঁজে নেয়, কিন্তু ও কোনো রাধাদেরকে খুঁজতে যায় না। এটা একদম ঠিক বলেছে, আমিও দেখি। না না, মাঝে মাঝে আমারও যেতে হয়, মানুষ তো, ছেলে তো। আমার কাছে যে রিপোর্ট আছে ওর কিন্তু মানে ফ্যান ফলোয়িং মারাত্মক ভালো, হ্যাঁ, অনেক ভালো, মারাত্মক ফ্যান ফলোয়িং। বিশেষ করে মেয়েদের। আরে শোন, পুরুষ মানুষকে সেটাতেই মানায়, যাকে যত বেশি পছন্দ হবে, যাকে যত বেশি ভালো লাগবে, তার দিকে একবার ওপর থেকে নিচ মাপবি, মেপে এমন পিছন ঘোরাবি আর তার দিকে ঘুরবি না, সে দেখবি তোকে এসে অ্যাটেনশন নেবে।
ব্যাপারটা হচ্ছে গোপাল তো শ্রীকৃষ্ণ, তার তো প্রচুর সখী ছিল, তাই সেই রকমই। হ্যাঁ, যেমন হতে তোমার পারে। নামটাও গোপু, গোপ- সেই জন্য না গোপু নামটা আবার না, আমি মানে শ্রীকৃষ্ণ- গোপালই না, গোপু নামটা একজনই ডাকতে পারে, আমরা ডাকবো না, তো আমি তার নামটা এখন প্রকাশ করবো না। গোপু নামটা আমরা আমরা শ্রীকৃষ্ণ আমি রোল করেছিলাম তো, সমাধি একটা শো কাজ ছিল, গোপুটা একজনই বলবে। আমি নারায়ণ সেরেছিলাম ওখানটা। হ্যাঁ, ওকে ভালোবেসে গপু বলার জন্য একজন আছে পার্মানেন্ট, তার নাম, তাকে আমরা সবাই চিনি, কিন্তু আমরা এখানে প্রকাশ করব না। না না, ওর মোর ব্যাপারে আমাকে এক একজন এক এক রকম নামে আমরা ডাকে। নাম প্রকাশ আমি করবো না। যেহেতু বাড়িতে যখন থাকি বা আমাদের লোকালের লোকজন, কেউ কালাগাত, কেউ ল্যাংচা, কেউ রসগোল্লা, ল্যাংচাটা তোদের দোকানের ল্যাংচা না বর্ধমানের ল্যাংচা না তারাপীঠের ল্যাংচা, কোনটা? আমাদের দোকানে ল্যাংচা, যেহেতু আমি মিষ্টি বেচি তাই সব এক একটা মিষ্টির নামে এক একজন ডাকে, তার যেটা ভালো লাগে, গুজিয়া এরকম ব্যাপার। বুঝিয়া শেষ পর্যন্ত তাই বলে আমি মানে আ- পুরো মিষ্টির দোকানের নামটাই তুমি নিয়ে নিলে, বাহ। আগে আমি প্রতিদিন ফেসবুকে একটা করে লিখতাম, আমার লেখার ওয়ার্ড থাকতো মাত্র 7 to 8 ওয়ার্ডস। একটা ওইটুকুন লেখার মাধ্যমে মানুষকে হাসানোর একটা চেষ্টা করতাম। তো সেখানে আমি লিখেছিলাম একবার, ল্যাংচা অসভ্য মিষ্টি। হতে পারে। এই কথাটা লিখেছিলাম বলে আমার মেয়ে আমাকে হেভি বকেছিল। ল্যাংচা কালো দেখতে তো, তাই আর কি। আমি শুধু ওইটুকুই লিখেছিলাম, ল্যাংচা অসভ্য মিষ্টি এই শব্দে। তো যাই হোক, রিচা লিখেছে, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ রিচা। রিচার একটা সামনে খুব ভালো ইভেন্ট আসছে। আর দেখছিলাম একটা হ্যাঁ হ্যাঁ, ওই শোভাবাজার না কি বলে, মানিকতলা রাজবাড়িতে। পিঙ্কি দাস লিখেছে, দারুণ আড্ডা চলছে, থ্যাংক ইউ পিঙ্কি। যাই হোক, এবার আমরা একটু চপ আর কফি খাবো। এই তুই তো তখন কফি খাস নে, আরে চাটা দে, এই কফিটা দে। তুই শুধু চা কফি, তুই চপটা খাবি, মানে তোর অসুবিধা হবে না তোমার শারীরিক? আমার সব চলে, বাস বাস, তাহলে দে, নে 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 নে, দে। সব চলে, কালকে বলেছি। খা খা, তাহলে ঠিক আছে, খেতে না করেছে ডাক্তার? তাহলে বাইরের জিনিসটা আমাকেও কিছু বলেন, আমাকে তো একদমই কিছু এই রিচা লিখেছে নির্লজ্জ নকুলদানা। এই নির্লজ্জ নকুলদানা, তো কালকেই একটা কোন একটা বইয়ের ওখানে বিক্রি হচ্ছিল কালকে মনে হয়, নির্লজ্জ নকুলদানা। এই এই গোপালকে কেউ নির্লজ্জ নকুলদানা বললো না তো? দেখিস বাপু, আরে চপটা নে, আমাকেও একটা দে, কেউ কি রে, সামনে দে। পায়েল লিখেছে, হাই এভরিওয়ান, মাস্ট মিস মি, ডিয়ার সোমাদি, লাভ ইউ লট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পায়েলও আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি এসে মানে ঘুলে মেলে গেছে। হঠাৎ করে আলাপ হয়েছে, যদিও সোনালি থ্রু দিয়ে আলাপ হয়েছে, থ্যাংক ইউ সোনালি। বাট মেয়েটা সত্যিই খুব মিষ্টি মেয়ে, আর আমাদের মধ্যে এসে খুবই মানে ফ্রেন্ডলি হয়েছে। আর ও হয়তো কাজের সূত্রে সবসময় আসতে পারে না, কারণ ও একটা গভর্নমেন্ট এমপ্লয়, বাট যতটা চেষ্টা করে আসার, খুব ভালো লাগে। ও মেয়েটা খুব ভালো মিষ্টি মেয়ে। যাক, আমি কিন্তু জীবনে প্রথম একটা কনসেপ্ট দেখলাম, কেউ খেয়াল করেছো কিনা জানি না, গোপাল চপ কফি দিয়ে ভিজিয়ে খেলো। খায় না, এগুলো চপকে কফি দিয়ে ভিজিয়ে খাওয়া, এটা চপকে কফি দিয়ে ভিজিয়ে খাওয়া, এটা কিন্তু একটা লেটেস্ট ছিল। তুমি এরকম করে দাও? এমা ফার্স্ট টাইম দেখতে এটা পেলাম, আমাদের এটা কিন্তু আমি লেটেস্ট দেখলাম। শেখার শেষ নেই, সবাই শিখতে পারে। আচ্ছা, খাওয়াটা যার যেটা ভালো লাগে সে সেইভাবে খায়। আমার মেয়ে সব কটা একসঙ্গে মেখে ফেলবে, কি স্বাদ বোঝে আমি জানি না, সবকিছু একসঙ্গে মেখে ফেলবে। মুড়ি দিয়ে খেতে ভালো দুধে ভাত দিয়ে মাছও খেয়েছি। হ্যাঁ খায়, ওদিকে খায় আমার, কারণ আমার মামার বাড়ি গোবরডাঙ্গা, ওদের ওদিকে শেষ পাতে মানে দুধ ভাতটা খাবে, আর দুধের মধ্যে যে কি কি নেয় ওরা আমি নিজেও জানি না। আমার ওই জিনিসটা আমার খুব মানে কিরকম লাগে খেতে, শেষ পাতে ওরা দুধ ভাত খাবেই। তারপরে ফেনা ভাত যেটা বলে, ফ্যান দিয়ে ভাত মেখে খেয়েছি, ভালো লাগে। ফেনা ভাত দারুণ খেতে লাগে। মানে এটা ফেনা ভাত একরকম, মানে শুধু ফ্যানটা দিয়ে মেখে পরে ওই ফ্যানটাও ভালো তো, মানে চালের যে মেন প্রোটিনটা তো ফ্যানেই থাকে, তো এসে খাওয়া ভালো, ওটা তুমি শুধুও খেতে পারবে ফ্যানটা। আমার সবকিছু মোটামুটি দুধের উপর দিয়ে চলে। Yes, this is Gopal. পায়েল লিখেছে, হাই এভরিওয়ান, মাস্ট মিস মি দেয়ার সমাধি, লাভ ইউ লটস, নির্লজ্জ নকুলদানা। দিয়া সোমা ও করছে না মেসেজটা।
এনআই ফটোগ্রাফি লিখেছে ফুল সেলিব্রিটি টিম বিগ লাভ এনার্জেটিক কনগ্রাচুলেশনস। ও রিচা লিখেছে আমার হাজবেন্ডের কাজ ওই নির্লজ্জ নকুলদানা। কালকে নামটা মধ্যে খুব ভালো লেগেছে, নির্লজ্জ নকুলদানা কথাটা। আমাকে কিছু বলেনি। আরে বললেও তুই ব্র্যান্ড হয়ে গেলি, নির্লজ্জ নকুলদানা এখন ব্র্যান্ড। ঠিক আছে, তোকে রোজ দুবার করে খাইলো। চপ আছে এখনো খা না, দেখে গেলে চলবে, নষ্ট হয়ে যাবে। খাই না, আমি একটা খেয়েছি। সুমন খেয়ে নেবে। আমি খেয়েছি, আমি এখন। মানে বেগুনিকে একজনের খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, সে খেয়ে নেবে। না আমি খেয়েছি, হ্যাঁ। কিন্তু আমি খেয়েছি আরে আরো খাবার আছে। এই সপ্তাহ আমি জিম করি তো এগুলো খাই না। ডাইট করছে। খাবি, খেয়ে লাইট করবি। হেই, খেয়ে তারপরে জিম করো, না খেয়ে করো না। হ্যাঁ শুভ্রা ম্যামের গ্রুমার যদি এটা দেখেন, আমার ট্রেনার দেখলে, হ্যাঁ ট্রেনার তো দেখবেই, ফেসবুকে আসে যখন। আমার থেকে তো আরো ডেঞ্জারাস, খিদে পেলে মানে ওর খেতেই হবে। ব্রেনে যেই প্রবলেমটা আছে আমার থেকেও ওর অনেক প্রবলেম, ওটা রিস্কি। কিন্তু সুমন কিন্তু খেতে খুব ভালোবাসে, বুঝলে তো দাদা। ও সময় পেলে আমার বাড়ি চলে যায় মিষ্টি খেতে। সুমন আর একা যায় না, সুমন আর তন্ময় দুই মিলেই যায় মিষ্টি খেতে। সুমন একটু বলো মিষ্টি খাওয়ার ব্যাপারে। খাওয়াটাও কিন্তু পুরুষ মানুষের কাছে একটা আর্ট। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি একটু খেতে বেশি ভালোবাসি, আমি সব রকম খাবারই খাই। আর 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 মিষ্টি খেতে তো আমি ভালোই বাসি। আর আমার প্রিয় বন্ধু গোপালের মিষ্টির দোকান আছে, সেটা কেন মিস করবো। আমি আর তন্ময় দুজন মিলে ফাঁক ফেলে চলে যাই গোপালের দোকানে, গিয়ে খেয়ে দিয়ে আসি। হ্যাঁ, ফ্রিতে খাই না, পেমেন্ট করেই আসি। আমি পেমেন্ট মাত্র একদিন করেছে, লাস্ট একবার গেছে, তাও 100 টাকার 115 টাকার মিষ্টি নিয়েছে, আমি 100 টাকা রেখেছি। এই লাস্ট একদিনই পেমেন্ট করেছে, আর কোনোদিন পেমেন্ট করেনি। তাই ওই না তার না তার আগে তো তুই আমাদের ভালোবেসে খাইয়েছিলিস। ওই দেখো পেমেন্ট, হ্যাঁ, ওই পেমেন্টটা আলাদা তুলে রাখবি। ওই একদিনই পেমেন্ট করেছে। না তার আগে তো তুই আমাদের ভালোবেসে খাইয়েছিলিস, তবে অনেক রকম মিষ্টি খাইয়েছিলিস। লাস্টের দিকে ওদের কপালে আর মিষ্টিটা হয়নি, জোটেনি, তাই জন্য পরের দিনই ওর বাড়িতে হামলা দিয়েছে ওই মিষ্টিটা খাওয়ার জন্য। যদি আমার শোয়ের মানে ক্যালেন্ডার লঞ্চের মিষ্টিটা গোপাল, তবে একটা কথা বলছি, তা সেই মিষ্টিটা শর্ট পড়ে যাওয়ার দরুন ওরা মিষ্টিটা পায়নি বলে পরের দিন ওর বাড়িতে গিয়ে মিষ্টিটা খেয়ে এসেছে, তাই জন্য 15 টাকা লেস দিয়েছে। কিন্তু তবে একটা কথা বলছি, গোপালের দোকানে মিষ্টির টেস্ট ভালো, একদম টাটকা করে, কোনো ভেজাল মেশায় না, গোপাল নিজের হাতেই বানায়। গোপালের প্রমোশন হলো মিষ্টি হ্যাঁ। ভান্ডারে। গোপাল হলো বেস্ট ময়রা এই ওয়েস্ট বেঙ্গলের বেস্ট ময়রা। আমাদের ময়রা ভাই, ময়রা বন্ধু গোপাল। যে সুন্দরীরা মিষ্টি খেতে ভালোবাসো, কন্ট্যাক্ট গোপাল স্যার। আর গোপাল কাউর থেকে পেমেন্ট নেবে না, একদম ফ্রিতে মিষ্টি খাই দেবে। হ্যাঁ, মেয়েদেরকে তো খাবেই। পয়সা নেবো, ছিল নাকি? তাহলে অরিজিৎ দাকে ডেকে একদিন মিষ্টি খাওয়াস। দাদা আসার কথা, কিন্তু এখনো যায়নি, আসতে পারে। গেছে আমার দোকানে, ঈশ্বর গেছে, কি বলে তোর দোকান কোথায়? বারাসাত থেকে পরেরটা বাবু গেছে। বাবুন গাছি তো। হ্যাঁ, পায়েল হেলি গেছে, মেকআপ আর্টিস্ট। হ্যাঁ হেলা, হেলা। তারপরে পায়েল কি বললি? পায়েল হেলি। এ গোপাল, আমার তো তন্ময় যে প্রত্যেকবার শুটের রাতে ফেরার সময় অভিজ্ঞতাগুলো একটু বল এখানে। হ্যাঁ, তুই বল না। আমরা মোটামুটি সমাধির শুট মানেই রাত্রির 1টা বাজবে। এটা কি মানে আমার ডিমোশন না, মানে শুট শেষ হতে রাত 10টা 10:30 বাজবে। হ্যাঁ, তো বড় কাজ করতে গেলে তো টাইম লাগবে। একদম। এবার ভালো রান্না কোনোদিন দুপুর 2টোয় খাওয়া যায় না খাওয়া যায় না, 4টেতেই 4টে বেজে যায়। এবার সেই শুট শেষ করতে আমরা মোটামুটি লাস্টের, আমি অন্তত মিস করি। না শুধু আমরাও একবার হয়েছিল, হ্যাঁ, ওরা মিস করে, কিন্তু ওদের বাড়ি যেহেতু দমদম ক্যান্টনমেন্টে, ওরা চলে যেতে পারে। আমার বাড়িটা পুরো বারাসাত পার করে তারপর যেতে হয়। হ্যাঁ, তাই আমি ওদিকে ট্রেন পাওয়া যায় না খুব একটা। তাই আমার লাস্টে কি হবে, একদিন আমরা তো মানে লাস্টে মিস হওয়ার পর না আমি বলছি, লাস্ট ট্রেন আমরা ছুটছিলাম, ট্রেনও ছুটছে, আমরা ছুটছি, হ্যাঁ, এমনকি গোপাল বলছে দাঁড়ান। ট্রেনটা আমরা কোনো রকম দাঁড়াতে পারিনি, আমি দৌড়তে ট্রেন উঠে গেছি। আমার আগে তন্ময় উঠে গেছে। আমি ছিলাম না ওই দিন, আমি ছিলাম না, ও ছিল না, তন্ময় উঠেছে, আমি দেখতে পাইনি। আমি ওকে তন্ময়কে ওঠার পর ট্রেনে ফোন করলাম, তন্ময় উঠেছিস? তন্ময় বললেন আমি উঠিনি। আমিও ট্রেনতে লাফ দিয়ে নেমে গেছি, লাস্ট ট্রেন ছেড়ে দিয়েছি তন্ময়ের জন্য, ঠিক আছে। এবার নাম থেকে আমি পড়েও গেছিলাম একটুখানি। এবার কিছুদিন পরে তন্ময়কে ফোন করলাম, কোথায়? বলে আমি ট্রেন উঠে গেছি, অন্য লাইনে ট্রেন উঠে গেছে। মানে যার জন্য আমি নামলাম সেই ট্রেন উঠে চলে গেছে। মোটামুটি ওরা সব বাড়ি পৌঁছে গেছে, আমি সেখানে আর পৌঁছাইনি। তারপর কি করব, আমি একদম সেই শ্যামবাজার গেলাম, শ্যামবাজার থেকে বিধাননগর গেলাম,
বিধাননগর থেকে মধ্যমগ্রাম গেলাম, মধ্যমগ্রাম থেকে বারাসাত গেলাম, বারাসাত থেকে বামনগাছি গেলাম, আমি প্রায় 3:30 সময় বাড়ি পৌঁছেছি। যাই হোক, কখনো বলা রইলো যদি কখনো ট্রেন মিস, বাড়ি যেতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমার বাড়ি কিন্তু, আমাদের বাড়ি কিন্তু সেটার জন্য আছে, যখন খুশি এসে যাওয়া যাবে। হ্যাঁ, এর দিন হলে বৃহস্পতি শনি হলে একটু নিরামিষ খেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। বাট আমাদের আবার একটা ব্যাপার আছে, রাত্রি 12টা বেজে গেলে আবার আমিষ হয়ে যায়। তাই নাকি যেটি? আমিও তাই, শনিবার আমি নিরামিষ খাই, 12টা বেজে গেলে আমিও আমিষ হয়ে যাই। কষ্ট করে ওর যে নিরামিষটা হ্যাঁ, খায়, নিরামিষ খাওয়া খুবই মানে কষ্ট আমাদের হয়। যদি কোনো প্রোগ্রাম হয় সেটা ও আগে থেকে বলে দেয়, শনিবারটা মানে ও বাছাই করে করতে হয়। আর আমাদের প্রোগ্রাম শনিবারই পড়ে, সুমনের জন্য। না না, না, আমি চেষ্টা না। করি যাতে না শনিবার, কারণ একটা টিমের একজন বাদ সুমনকে দিয়ে, দেখি দেখি আমরা খাইতে এখন বলো। না না সেটা হয়ে যায় এক এক সময়, বাট চেষ্টা করি সবাই একসাথে, ছেলেটা খেতে ভালোবাসি একটু, ওকে বাদ দিয়ে এটা আমাদেরও ভালো লাগে না। অনেক সময় হয়ে যায়, সেটা ওর জন্য কষ্টকর। লাইফে একটু অ্যাডজাস্ট করতে হয়। যাক, আমাদের বাড়িতে তোকে আমরা নিরামিষ খাওয়াবো, তুই বুঝতে পারবি না কোনটা নিরামিষ। রুমাদি এই লেভেলের রান্না করে, হ্যাঁ, রুমাদি রান্না সত্যি এই লেভেলের রান্না করে, আর তুই বুঝতে পারবি না। আমরা বরঞ্চ আমাদের বৃহস্পতিবার শনিবার দিন আমাদের এমন মেনু হয় যে মানে অন্য অন্য মেনুগুলোকে ছেড়ে আমরা ওটা খাবো, এত ভালো রান্না করে। নিরামিষ রান্না তো ওরকমই, তোমার নিরামিষ যদি ভালো মতো সে রান্না করা হয় তাহলে আমিষের তো ভালো লাগবে। আরে রুমাদি লিখেছে গুড ইভিনিং অল, গুড ইভিনিং রুমাদি। গুড ইভিনিং, গুড রুমাদি ইয়েতে কি বলে যে জিমে রয়েছে, তাড়াতাড়ি চলে আসবে বলেছে। পিঙ্কি লিখেছে সুমন বেশি খেও না, সুমনকে বেশি খেতে না করছে। পায়েল লিখেছে গোপাল মাস্ট গো ফর মাস্টার শেফ। ঠিক আছে পিঙ্কি, আমি তোমার জন্যই খাবো না, তোমার কথা আমি রাখবো। না না, খাবি, খাবো না কেন? আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, আমিও তাই। কি বলছি তোকে, রাত্রিবেলা এখনো 53 বছর, এখনো রোজ রাত্রিবেলা খেয়ে দিয়ে উঠে ওই ঘরটায় বসে থাকবো আর খালি ক্যামেরাটা খুলে খুলে দেখি রুমা এখনো নিচে আছে কিনা। রুমাদি যখন ওপরে আসবে কিছু না কিছু হাতে করে, আমাদের বাড়িতে রোজ কিছু না কিছু হয়। মানে পায়েসটা তো মোটামুটি আমাদের রেগুলার হয়ই, পায়েস আমাদের রোজ বলতে গেলে। সাথে ঠাকুরকে আমাদের মিষ্টি দেওয়া হয় প্রত্যেকদিন সন্ধেবেলা। ওই সন্ধেবেলার মিষ্টিটা আমাদের এখানে মহাপ্রভু বলে একটা দোকান আছে, সেই লেভেলের মিষ্টি তৈরি করে, সেই লেভেলের। মানে সন্ধ্যে 7টা, 7:30 সময়, 8টার সময় মিষ্টি শেষ হয়ে যায়, অত বড় দোকানের স্টক। সেই মিষ্টি রাত্রিবেলা না খেলে ঠিক রাখলে সেল তো হবে। মেন হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি ঠিক রাখলে তোমার কাস্টমার তুমি এমনি পেয়ে যাবে। আর মেন হচ্ছে দোকানদারের ব্যবহার, এই দুটো থাকলে সেল এমনি হয়ে যাবে। তারপরে রিচা লিখেছে বামুনগাছির অ্যাড্রেস বলো, যাবো, পেইড করব। হ্যাঁ, পেইড করেই খাবি, ব্যবসার জায়গায়। বামনগাছি থেকে নেমে মাত্র ভ্যানে 5 মিনিট লাগবে, হেঁটেও আসতে পারো, কাছাকাছি গোপাল মিষ্টান্ন ভান্ডার, অবশ্যই আসবে সবাই। বা গোপাল, তোর একটা কাস্টমার বেড়ে গেল। অবশ্যই অবশ্যই, আমি তো চাই আমার কাস্টমার বাড়ুক। আচ্ছা, অমিত লিখেছে, অমিত ভৌমিক রিপোর্টার, মিষ্টির বক্তব্য একটু আমরা শুনতে চাই, এই দাবি জানাচ্ছি। তো আমরা মিষ্টি একটু বক্তব্য ও রাখবো। মিষ্টির বক্তব্য, আচ্ছা আমাদের মিষ্টি, ছোট্ট মিষ্টি। মিষ্টি, এবার আমরা মিষ্টির থেকে জানবো, মিষ্টি মিষ্টি কথা শুনবো। বল মিষ্টি, কি বলবো? কি বলবি? তুই বল, তোর কটা বন্ধু আছে, তুই এই আমাদের এই ফ্যাশন ইন্ডাস্ট্রি কিরম ভাবে এনজয় করছিস? এখানে বলতে গেলে আমার বেশি বন্ধু নেই, আছে বন্ধু মানে ওই আসলে নামটা কি বলে? সব বল, কিচ্ছু হবে না, বল। হ্যাঁ, উপাসা দিদি, গোপাল নামে ডাকে আমাকে, কি বলে ডাকে? ভুলভাল নামে ডাকে, বানিয়েছে একটা নাম আমার। কি নাম? বল বল বল। না, এখন যার যে নাম সেই নামেই বল। আমাদের ইন্ডাস্ট্রি সবারই আলাদা আলাদা নাম। গোপালদার নাম যেমন গোল গোল ঘোষ, ঘোষ। এই নামটা কে দিয়েছে এটা বলা যাবে না, বাট গোল ঘোষ ওনার নাম, উষা দিদি, বলা যাবে না, উপাসা দিদির নাম উষা দিদি। ও দিয়েছে আমার নাম। উষা দিদি, তো এটা আর আলাদা কি হলো? এমন কিছু না, ভাবলাম এটা কিছু ভালো কিছু বলবি তুই, দুঃখ দিবি। সুন্দর গোল ঘোষ। গোল ঘোষ। না, আরো আছে, অনেক নাম আছে। আরো অনেক আছে। মল্লিকা দিদি, অমিত আঙ্কেল। আচ্ছা মিষ্টি, বলতো তোর কাছে তোর মা কতটা ফেভারিট? যেমন হয় যেমন হয় বললে হবে না, আমার কাছে আমার মা একরকম, সবার কাছে সবার মা আলাদা আলাদা রকম রকম হয়। তোর মা কেমন? ভালো আছে, খারাপ সেটাই সবগুলো মা। কতটা ভালো, তোকে ধূপ ধাপ করে পিঠে কখন দেয়, পিঠে কখন মারে না? সে কি রে,
কোনোদিন আজ পর্যন্ত মারিনি। আরে বাবা মা না মারলে নাকি বাচ্চাটা বড় হয় না। তাহলে কাল থেকে মারা শুরু করো, বুঝলে তো? তাহলে মারা হবে না কিন্তু। আমি ছোটবেলা থেকে ওই শিখে এসেছি। আমি এবার বলতাম মারো না মারো না মারো না। আর ছোট থাকতে ভালো না, লাগছে আমার না। যখন রাগ হয় তখন চুপ করে যাই, ও এত বকে। আর পড়তে বসলে ওর বেশি করে খিদে পায়, তারপরে পড়া হয়ে গেলে আর খাওয়া দাওয়া উঠে গেল, আর খিদে পাচ্ছে না। পড়তে বসলেই ওর বারে বারে বিস্কুট, একটু ক্যাডবেরি, আবার খাই একটু না, জল, মিথ্যে কথা বলো না। এইগুলো হয়। হ্যাঁ হয়। এবার যখন দেখি একটু বেশি বেড়ে যাচ্ছে, আমি চুপ করে যাই, সাইলেন্ট। ও বকেই যাচ্ছে, আমি চুপ করে মানে কিছুক্ষণ থাকলে বুঝে যাই এবার মার একটু রাগ হয়েছে, অটোমেটিক্যালি নিজের জলটা কাজগুলো বেশি খাই করতে কেন কি থাকি। মায়ে বলেছে জল খাবে ভালো, ইয়েস। হ্যাঁ, জল তাই অবশ্যই। এক গাল করে জল খাই 5 মিনিট। হ্যাঁ, আমি ওকে বলেছি যদি পেট কাটতে না হয় তাহলে জলটা খাও, তাহলে আর ওষুধ টষুধ খেতে হবে না, জলটা কিন্তু খাও, পড়ার এক ঢোক করে সময় জল না, খাও। পড়ার সময় ভুলে যায়। খুব তেষ্টা পেলে খাবে অবশ্যই, কিন্তু বারে বারে ওই 2 ঘন্টার মধ্যে তোমার 20 বার জল তেষ্টা পায় না মোটেই। না, জলের ব্যাপারটা আমি জল নিয়ে খুব বেশি বলি হয়তো। অনেকে আমার এই কফিটা কে খাসনি, না খেলে আমাকে দিয়ে দিবি। কে খাই কে? মিষ্টি খাবে না। মিষ্টি মা খাবি, কফিটা খাবি, না খেলে আমায় দিয়ে দে। জলের ব্যাপারে আমি সবাইকে বলি, জল আমাদের জীবনে এমন একটা সাবজেক্ট না, জল খেলে আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমরা সব সময় যে অনেক কিছু খেতে পারি তাও নয়, অনেক প্রোটিন খাবার খেতে পারি তাও নয় হয়তো, বাট প্রত্যেকটা বাড়িতে জলটা কিন্তু অ্যাভেলেবেল থাকে। আমরা যদি জলটাকে ব্যালেন্স করে খেতে পারি তাহলে, আমি সব থেকে বড় উদাহরণ আমি নিজে, আমার পরিবার, যে আমি সারাদিন ম্যাক্সিমাম টাইমটা আমি খাবার সময় পাই না। আমাদের খাবার সময় হচ্ছে রাত্রিবেলা। আমার রাত্রিবেলা 2টো রুটি, চিকেন মাটন যা বাড়িতে হয় সামান্য পরিমাণ। সারাদিন আমার খাওয়া হয় না, কিন্তু আমি সারাদিন প্রচুর জল খাই, যে কারণে আমার এনার্জি লেভেল অন্য 10টা মানুষের থেকে আলাদা। রাত্রি 3টের সময় আমাকে তোরা ফোন করবি, দেখবি একরকম টান টান কথা বলবো। এখনো আমি জানি না তোরা জানিস কিনা, আমি এখান থেকে দিল্লি গাড়ি চালিয়ে যাই, গাড়ি চালিয়ে আসি 1,500, 3,000 কিলোমিটার। আর এখন মেয়েদের ছেলেদেরও হচ্ছে যে গল ব্লাডার স্টোন, ইউটাস, যে প্রবলেমগুলো বেশি দেখা যাচ্ছে, এটা কিন্তু যদি জলটা কন্টিনিউ হলে একটু মানে দিনে বেশি না হোক 4 লিটার, আর গরম পড়ছে সবার অটোমেটিক্যালি জল খাওয়াটা দরকার। সেইখান থেকে যদি জলটা খাওয়া হয় না, আমার মনে হয় এই প্রবলেমগুলো অনেকটাই সলভ হবে। আমি বলছি না যে একদম হবে না, তাহলে আমাদের ডাক্তার আর হসপিটালদের বিজনেসটাই চলে যাবে, আর সেটাও চাইছি না, কিন্তু মানুষও সুস্থ থাক একটু জল খেয়ে। দুনিয়া যায় ভাড় মে, আগে নিজেকে সুস্থ থাকতে হবে ভাই, নিজেকে সুস্থ থাকতে হবে। নিজেকে আমি 2020 সাল অবধি, 20 সালের লকডাউন পর্যন্ত আমার নিজস্ব লাইভ হতো, প্লাস আমার সিটিভিএন চ্যানেলে আমার লাইভ হতো। সেই লাইভে আমি প্রচুর মানুষকে ভালো করেছি, শুধু ওয়াটার থেরাপির ওপরে আমি প্রচুর মানুষকে ভালো করেছি। গোপালদা খুব ভালো ডান্স করে আর গান করে। ইভেন আমার আগে যে শুটগুলো হতো, দাদা সবসময় যেত, এখন হয়তো সময়ের চাপে দাদা সবসময় যেয়ে উঠতে পারে না। দাদা কিন্তু হাতে করে করে সবাইকে জলটা সবার হাতে হাতে কিন্তু দিত, ইভেন অনেক সময় কোল্ড ড্রিঙ্কসও দিত। জল কোল্ড ড্রিঙ্কস কিন্তু হাতে হাতে সবাইকে দাদা নিজে হাতে করে দিত। আমি একটা নতুন প্রজেক্ট করেছি, যে প্রজেক্টটাতে আজকেও হয়তো জলের বোতলটা আমি সবাইকে দেবো ভেবেছিলাম, বাট বাই ডিফল্ট আজকে এই প্রতাপ দাই আমায় কেস খাইয়ে দিয়েছে, একটা স্টিকারের জন্য আটকে আছি। সেটা হলো, আমি সবাইকে একটা 2 লিটারের জলের বোতল দিচ্ছি, যে বোতলটা হচ্ছে, তোরা যেমন বাচ্চাবেলায় আমরা পুতুল নিয়ে ঘুরতাম, সেরকম ভাবে পুতুল, আমার মেয়েকে যদি খেয়াল করিস, আমার মেয়ের যদি পোস্ট দেখিস, দেখবি আমার মেয়ে ডিস্কে যাচ্ছে, হাতে একটা জলের বোতল আছে। ওই 2 লিটারের জলের বোতলটা হাতে নিয়ে ঘুরতে হবে, আর যখন সুযোগ পাবো জল খাবো। বাইরে যখন বেরোবো একটু বুঝে খাবো, কারণ আমাদের তো ওয়াশরুমের ব্যাপার থাকে একটা। বাট যতক্ষণ বাড়িতে থাকবো, যেদিনকে বাড়িতে থাকবো সেদিনকে আমরা প্রচুর জল খাবো। আর চেষ্টা করতে হবে, যেহেতু আবারও বলছি আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, একটা ডাব তো 60 টাকা 70 টাকা দাম। চেষ্টা করতে হবে সপ্তাহে একটা অন্তত ডাব খেতে। ডাব আমাদের শরীরের ইনার সেকশনটাকে না খুব ক্লিন করে। যাই হোক, একটু কমেন্টস গুলো পড়ি। নীলুফার রেজা লিখেছে, গুড ইভিনিং জেডি স্যার অ্যান্ড এভরিওয়ান। নীলুফার রেজা হচ্ছে গত লাস্ট দিন যিনি সুদূর খড়গপুর থেকে নিজের মেয়েকে নিয়ে এই কফি উইথ জেডিতে এসেছিলেন। থ্যাংক ইউ ম্যাম। আর স্যার, আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা যে 5-5, 10 ঘন্টার
জার্নি করে আপনারা অত দূর থেকে এসছেন নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য। আমি আপনাদের পাশে সব সময় থাকার চেষ্টা করব। প্রদ্যুৎ আচার্য লিখেছে, বাহ প্রদ্যুৎ, নেক্সট সপ্তাহে তুমি যখন আসছো তখন প্রদ্যুৎ যেদিনকে আসবে সেদিনকে প্রদ্যুৎ এখানে কফি উইথ জেডি করবে, সাথে ও সেদিনকে আমাদের সাথে সারাদিন থাকবে, আমাদের সাথে লাঞ্চ করবে। খালি ডেটটা জানাতে হবে, কারণ আগের থেকে একটু ব্যালেন্স করতে হবে ডেটটাকে। পায়েল লিখেছে, প্লিজ স্টার্ট রুমাদিস রান্নাঘর। একদম আমরাও চাই। আমার খুব ইচ্ছা রুমাদিকে এই প্রোগ্রামটা করানোর, কারণ রুমাদি এত সহজ আর এত সস্তা কিছু দিয়ে, কন্টেন্ট দিয়ে খুব ভালো ভালো রান্না করতে পারে, এবং যেটা মানে জানি না এটা আমি আমার বইয়ের সম্বন্ধে বেশি বলছি কিনা, আমি না খেলে রুমাদির খাবার খেলে আমার 1.5-2 ঘন্টা পরে খিদে পেয়ে যায়। আপনি খুব লাকি যে গোপালও এরকম একটা চাই, এরকম একটা কুমোরটুলি থেকে বানাতে হবে। রান্না করে আপনাকে খাওয়াতে পারছে ভালো মন্দ। নট অনলি দ্যাট, রুমাদি আমাকে না, রুমাদি হচ্ছে বাড়িতে এত বড় পুজো হয়, সমাজ জানে বাড়িতে এত বড় পুজো হয়, এই অত মানুষের রান্না, যার কোনো রান্নায় ক্লান্তি নেই। কিন্তু এটা প্রত্যেকটা ছেলেরই কিন্তু মানে যাই বলুক মেয়ে এরকম হবে, কিন্তু সব ছেলেরই একটা স্বপ্ন থাকে যে তার যে পার্টনার হবে, লাইফ পার্টনার, বউ যে হোক, সে একটু ভালো মন্দ রান্না করান তো তাকে খাওয়াবে। এটা সব ছেলেরই স্বপ্ন, এটা সব ছেলেই চায়। দুর্গাপুজোয় এত লোকে নবমীর ভোগটা কিন্তু দিদি নিজে হাতে রান্না করে। ইভেন আমি নিজে দেখেছি, দুর্গাপুজো বলো, কালী পুজো বলো, বা প্রত্যেক দিন মায়ের ভোগটা কিন্তু দিদি ওটা নিজে হাতেই রান্না করে, এটা আমি দেখেছি। আর ছেলেরা এমন কিছু চায় না কিন্তু তার বউয়ের কাছ থেকে, আমি মনে করি খাবারটা মানে রান্নাটা অন্তত তার কাছে বেশি আশা করে, রান্নাটা করলে অন্তত তারা একটু বেশি হ্যাপি হবে, আর তাদের ইমপ্রেস করা যায় ছেলেদের, এটা আমার মনে হয়। রান্নাটা খুব ইম্পর্টেন্ট মেয়েদের জন্য। এখনকার তো মেয়েরা তো এসে বলবে আমি কি রান্না করতে এসেছি। না না, গোপাল কিন্তু ওর পছন্দটা বলে দিল। লাইভটা যারা যারা দেখছো, যারা যারা গোপালকে চাইছো আর ভবিষ্যতে লাইফ পার্টনার হিসাবে যারা যারা চাইছো, অনেকেই তো ওকে পছন্দ করো, তারা কিন্তু এই রকম ভাবে নিজেকে তৈরি করে তারপর ওর সাথে যোগাযোগ না, করো। একটা মেয়ে ছেলের কাছে কিন্তু মোটামুটি মানে স্বামীর কাছ থেকে অনেক কিছু আশা করে, কিন্তু ছেলেদের আশার মধ্যে একটা রান্না কিন্তু মানে প্রচন্ড মানে পয়েন্ট পাওয়া যায়, ভালো পয়েন্ট নেওয়ার জন্য স্বামীর কাছে। খাইয়ে সব থেকে মানুষকে খুশি করা যায়, খুশি করা যায়। খাইয়ে। সেজন্যই বলা খাওয়াটা খুবই দরকার, আর রান্না করাটা খুবই দরকার তার বউয়ের জন্য। সেই জায়গায় আপনি খুবই হ্যাপি। গোপাল তোর যে বউ হবে তখন রান্না শিখে যাবে, অসুবিধা নেই, শিখে যাওয়া দরকার, শিখে যাবে। তো শিখে নেওয়া আর দরকার। তুই তুই তো আগে জানিস বেছে না দে, রান্না। আমরা রান্না শিখিয়ে দেবো, যা। ও বেছে নিয়েছে, আমাদের কাছে training কিন্তু আমরা এখন বলবো না। দিদির কাছে তোর ট্রেনিং, মনের আশাগুলো দিয়ে তোমাদের দিবি কাছে আমাদের ট্রেনিং পাঠিয়ে দেবো, একদম কোনো অসুবিধা নেই, ও বেছে নিয়েছে, ওটাই ভালো হবে, ওটাই ভালো কিন্তু হবে। আমরা এখন বলবো। আসলে আমার শ্বশুর মশাই খুব বড় এবং ভালো কুক ছিলেন, আমার শাশুড়ি মাও মারাত্মক কুক, আমার মা মারাত্মক কুক, বাট আমার বাবার থেকে আমরা একটা জিনিস পেয়ে গেছি, আমার বাবা অনেক বড় সেলিব্রিটি, বাট আমি কখনো আমার বাবাকে রান্না করতে দেখিনি, আর আমিও তার একটা ঢ্যাঁড়স ছেলে হয়েছি, যে পৃথিবীর ইতিহাসে আমার মতন ঢ্যাঁড়স কেউ নেই যে চাটাও করতে পারে না, যে চাও করতে পারে না। পারিস না? নে নে। আমি জল গরম করতে পারি, জল গরম করতে পারি। আমাদের গোপাল অনেক রান্না করতে পারে, আমাদের পিকনিকে কিন্তু ও রান্না করে। এটাও কিন্তু একটা ব্যাপার, আচ্ছা, গোপাল যদি রান্না করতে মিষ্টি পারে রান্না তাহলে করতে কিন্তু পারে। গোপাল ম্যারেজ মেটেরিয়াল। এরম মেয়েরা কিন্তু এটাই চায়, না। ম্যারেজ মেটেরিয়াল, বউকে না, রান্না করে খাওয়াবে। আমাদের মিষ্টি রান্না করতে পারে বলছে। ম্যাগি পারি, পাস্তা পারি, আর 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 এমনি চা করতে পারিস? টুক মানে হালকা মানে হ্যাঁ চা আবার হালকা কি করে করে? ঠিক না, ও উঠলে গেলে ও হ্যাঁ, ভয় উঠলে। পেয়ে যায়। কফি টফি গুলো ও করে শিখে না। যাবে, আস্তে আস্তে শিখে যাবে। পারি। পাস্তা করতে পারে মানে বিরাট পারে। ওটাই। প্রদ্যুৎ লিখেছে গোপাল এবার তোমার দোকান নিয়ে দোকান মিষ্টি খাইও। আচ্ছা আচ্ছা, অবশ্যই খাওয়া। ও তো অ্যাসামিস তো, ওই জন্যই ওর দোকান লিখেছে। কিন্তু অমিত লিখেছে মিষ্টির একটু বক্তব্য আমরা শুনতে চাই, এই দাবি জানাচ্ছি। ওটা অনেক ওইটার পরেই তো মিষ্টি বললো কথাটা, ছোট্ট বলে বঞ্চনা যেন না হয়। এই রে দেখ, তোকে খেয়াল করেছে ঠিক। তারপরে একটা শোনো, সে প্রদ্যুৎ লিখেছে, সোমা তোকে তো আজ খুব সুন্দর লাগছে। বাও, তোমাদেরকে সবসময় সুন্দর লাগে। আমার খুব ভালো লেগেছে কমেন্টটা, গোপাল দা ভালো ডান্স এন্ড গান দুটোই করতে পারে, দেখার অনুরোধ রইল। এইবারে আমরা গোপালের ডান্স আর গান দুটোই আমরা ডান্স দেখবো এবং গান শুনবো। না, বং সিরিজ বলেছে মানে বুঝতেই পারছো, রিপোর্টার বলেছে গোপালের একটা গান শুনবো, ডান্সও দেখবো। গান আমি পারি না, কিন্তু নাচ বলতে গেলে
সবাই মিলে নাচে সেই নাচ করি এমনি আমরা লাইভ শেষ হয়ে গেলে লাইভ মোডটাকে অফ করে একটু খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে তারপরে এখানে চালাবো, লাইভ করবো একটা। ঠিক আছে, দাঁড়াও আগে লাইভ আগে কমেন্টস গুলো পড়ে নিই, তাহলে লোক খেপে যায়। প্রদ্যুৎ লিখেছে গোপাল স্মাইল করো, আর সুমন কি দেখছো ভাই? ও গোপাল স্মাইল করো, আর সুমন কি দেখছো ভাই? লিখেছে তন্ময় কোথায়? না ও শোনে না, ওর শরীর খারাপ, জ্বর এসছে। আমার সবার থেকে ডান্স ভালো লেগেছে হলো বলছিল সেটা। পায়েল লিখেছে স্যার অ্যালকালাইন ওয়াটার উই মাস্ট ড্রিঙ্ক। আরে অ্যালকালাইন পাবো কোথায়? সবাই কি অ্যালকালাইন জোগাড় করতে পারি আমরা? গোপাল আঙ্কেলের বেস্ট নাচ হলো মৌসুমী আইল্যান্ড, পুরো টানা বিকেল থেকে রাত অবধি নেচেছে। সবাইকে এন্টারটেইনমেন্ট করার জন্য নিয়েছিলাম, কোনো ড্রিঙ্কের ব্যাপার না, মানে এমনি entertainment- নাচতে হবে, নাচছিলাম, নাচতে ভালো লাগে, সবাই মিলে একসাথে নাচছিলাম, আমি একা নয়, সবাই নাচাকরণ করেছে। সবাইকে যেমন দেখলাম মানে ওখানে ড্রিঙ্কস করে ডান্স করতে, কিন্তু গোপালদাকেই দেখলাম একমাত্র কোনো ড্রিঙ্কস ছাড়াই বিন্দাস ডান্স করেছে, একদম সবাইকে খুব এনজয় করিয়েছে ওখানে নিয়ে গিয়ে। ঠিক আছে, আমরা খুব তাড়াতাড়ি মন্দারমণিতে একটা 3 দিনের একটা ইভেন্ট করব। 3 দিনের ইভেন্টে একদিন তোরা টোটাল ফ্রিতে থাকতে পারবি, একদিন তোদের জন্য কোনো রকম কোনো পে থাকবে না, কিন্তু সেকেন্ড দিনও তাকে জায়গা দেওয়া যাবে না, কারণ আমরা 909 জনকে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে 909 জনকে 3 দিনে আমরা ওখানে আমাদের হোটেলে থাকতে দেবো, একদিন করে একজন। এবার তোরা যখন গ্রুপ করবি তখন তোরা সেরকম ভাবে গ্রুপিং করবি। মানে একদিন করে একজন মানে ধর শুক্র শনি রবি 3 দিন, 3 দিনের মধ্যে একদিন তোরা সকাল 10টা থেকে পরের দিন সকাল 10টা, এখানে তোদের কারুকে কোনো বাবা ওটা পুরো শোনা যাচ্ছে, মাইক্রোফোনটা পুরো শোনা যাচ্ছে। একদিন সকাল 10টা থেকে পরের দিন সকাল 10টা 100% একদম পুরো ইয়ে থেকে শুরু, মানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে শুরু, আর পরের দিন সকালবেলা ওই ব্রেকফাস্ট করে ওখান থেকে চেক আউট। তার মধ্যে 100% আনন্দ করা, সুইমিং পুল, শুটস, বড় ডিজে, মানে ইন্ডিয়ার বেস্ট 3 জন ডিজে 3 দিন পারফর্ম করবে ওখানে, সাথে সেলিব্রিটিস 3 দিনে অন্তত পক্ষে 6 থেকে 7 জন করে এক এক দিনে সেলিব্রিটিস থাকবে, র্যাম্প করব, শো করব, 100% ফ্রি জায়গাটা, প্রচুর এনজয় করতে পারবো। শুধুমাত্র তোরা যদি ড্রিঙ্ক করিস সেক্ষেত্রে তোদেরকে ওইটুকুনি পে করতে হবে, এছাড়া কোনো কিছুতে পে করতে হবে না। এটা এপ্রিল মাসের সব ঠিকঠাক থাকলে 4, 5, 6 আশা করছি এখনো অবধি সবকিছু ঠিকঠাক থাকলে, যদি না কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়, বাট আমার ভগবান আমার সাথে আছেন, আমি জানি প্রাকৃতিক বিপর্যয় হলেও উনি আটকে দেন। ঠিক আছে, চুটিয়ে মজা, সাথে ওই সময়টা আইপিএল হয়ে যাবে। আচ্ছা, কবে হবে ওটা? এটা আশা করছি এখনো অবধি যে আমাদের টাইম ফিক্সিং হয়েছে 4, 5, 6 4 4 কোন মান? 4 4 এপ্রিল। এপ্রিলের। যাই হোক, এটা একটু পড়ে নি। প্রদ্যুৎ লিখেছে তোমার জন্য স্পেশাল ফুড আছে জেডিদা, আসছে জেডিদা। ওই ড্রাই ফিশ, ও তো ড্রাই ফিশই পাঠায় সবাইকে। মানে শুটকি? আরে আমরা 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 বাঙাল, পিওর বাঙাল। রুমাদি যা শুটকি মাছ করে না, মানে বুঝতে পারবি না রুমাদি শুটকি মাছ খেলে, এত সুন্দর রান্না করে। সোমা তোকে তো আজ খুব সুন্দর লাগছে। সোমাকে বরাবরই সুন্দর লাগে। থ্যাংক ইউ। এর আগে কেউ বলেছে তোকে সুন্দর লাগছে? অনেকে বলেছে হ্যাঁ? তোমাদের কিউব দেখতে দাও, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সাবাস, এটা কিন্তু মানে এটা কিন্তু একটা সেলিব্রিটি ব্যাপার। হ্যাঁ, কত তাড়াতাড়ি ব্যাপারটা মেনে নিল। আমি নিজেকে তো আয়নার সামনে দেখতে পাই, আমি কেমন আমি তো জানি না। ভেরি গুড। ওদের খুবই মিষ্টি দেখতে। पायल लिखेছে लड़कों का दिल का रास्ता पेट से ही जाता है। পায়েল কত কিছু পায়েল জানে। একদম ঠিক কথা বলেছে। পায়েল যেটা বলেছে একদম ঠিক কথা, ছেলেদের মন একটাই রাস্তা, খাবার রাস্তা, ওটা বলেই সব পাওয়া যাবে। গোপালের জন্য মটরি দিয়ে তৈরি করতে হবে। সে বাস্তব কথা, আমরা ছেলেরা একটু খেতেই ভালোবাসি, তাই জন্য আমরা তাকে বেশি। যে গোপালের জন্য রেডি হয়ে আছে সে গোপালকে এখন আমরা দেখতে তৈরি পাচ্ছি। করে নেব, না হলে রুমাদির কাছে ট্রেনিং দিয়ে দেবো। এটা ভুল কথা, শুধু ছেলেদের না, প্রত্যেকটা মানুষেরই মানে মেন পেট থেকে শুরু হয় সবকিছু, ঠিক আছে? তো যারা মানে সবাই খেতে ভালোবাসে, যত খাওয়াবে তত পেটের কথা বেরোবে। এটা কিন্তু একটা ভাববাচ্চে হলো। আমাদের থেকে এত সহজে কথা বের হয় না, যদিও যত খাওয়াবে আমি নিজে না চাইলে বের করবো না। তাহলে তুই শয়তান, তাহলে তুই শয়তান। তারপরে লিখেছে জেডিদা তোমার ফেভারিট ফুড আসছে। উপাস্যা, প্রদ্যুৎ লিখেছে উপাস্যা শুভ্রা মিষ্টি খুব সুন্দর লাগছে। মুয়া সোনালী নাথ, গুড ইভিনিং দাদা,
কালকে এই সময় না, সরি, কালকে সোনালীর লাইভ হচ্ছে দুপুর 3টে থেকে, যে খড়গপুর থেকে কালকে আসছে লাইভ করতে। এটা তোদের একটা স্পেশাল লাইভ আজকে। কালকের যে লাইভটা ও দুপুর 3টের সময় লাইভ করতে আসছে কালকে, ও আর ওর হাজবেন্ড। অনেকটা দূর থেকে আসছে, হ্যাঁ। তাড়াতাড়ি না হলে ওদেরও ফিরতে হবে। মানে সোনালী আমার 2021 থেকে ও আমার ফ্যান লিস্টে আছে। আমাকে অনেকবার আমাদের কথা হয়েছে, কিন্তু ও এই পর্যন্ত অ্যাক্সেস করতে পারেনি কখনো। বাট ওই আরজু ম্যামের প্রোগ্রামে গিয়ে, মানে আমি বসে আছি, আমি তো অতটা চিনতে পারি না, ও বারবার যাতায়াত করছে। এবার ওকে এমন এত সুন্দর দেখতে, অটোমেটিক চোখ চলে যাচ্ছে। পরে বলছে, স্যার আমি না আপনার সামনে গিয়ে যে কথা বলবো, আমি না সেটা সাহস পাইনি। যাই হোক, কালকে আমরা প্রচুর ছবি তুলবো। সোনালী পায়েল লিখেছে, না স্যার, আমিও আজকালকার মেয়ে, রান্না পারি স্যার, উই আর গিন্নিজ। ইয়েস, এটাই হওয়া উচিত। তোর হাতে একদিন রান্না খাবো আমার শুটে। পূজা লুকস নাইস, এটা প্রদ্যুৎ কিন্তু লিখেছে। গোপুদা তোমাকে বলা হচ্ছে, ঠিক আছে? ওই যে রান্না ভালো করতে পারে, তার মানে তোমার জন্য খবর আসছে। পায়েল খুব ভালো, পায়েল খুবই ভালো, ভীষণ ভালো। খুবই ভালো। আমি ওর সাথে কাজ করেছি, যে আমাদের কিছু কিছু শুট করেছে। আর খড়গপুরে যে জাজমেন্টে ছিল যে মেয়েটা, খুবই ভালো। আমি ওর সাথে কাজ করেছি, 2-4টে কাজ করেছি। মেয়েটা খুবই ভালো মেয়ে। খড়গপুরের জাজমেন্টের কথা, পায়েল ঠক 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 করে কাঁপছে। পায়েল আর সপ্তমীদি দুজনে মিলে ঠক 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 করে কাঁপছে। ঠান্ডা সপ্তমীতে জাজমেন্ট ছাড়বে না, মানে সবাই গায়ের মধ্যে খুলে খুলে, অর্চিত কিং চাপা দিচ্ছে, পায়েল খুলে চাপা দিল, জেরিদাও খুলে চাপা দিয়ে দিল। তারপরে আদিত্য বলছে, ম্যাম আপনি তাহলে রেস্ট নিন, আপনার শরীরটা প্রবলেম হচ্ছে, আপনি রেস্ট নিন। কিন্তু উনি সত্যি প্রফেশন এটাকেই বলে, উনি কিন্তু উনার জাজমেন্ট শেষ করে তারপর উনি যত কষ্ট হোক, উনি কিন্তু উনার যে কাজটা করতে গেছে কাজটা শেষ করেই উনি রেস্ট নিয়েছে। এটাই সিনিয়রদের থেকে আমাদের শেখা। অনেক যে শেখা। এটা অনেকটাই শেখা যে কেন সিনিয়রদের দেখে আমরা শিখি, যেই কাজটা আমরা করতে গেছি, যেই কাজটার জন্য আমাকে ডাকা হয়েছে, আমার যতক্ষণ আমি পেরেছি আমি কিন্তু আমার কাজটা করে তারপর আমি রেস্টটা নেব। এটা সত্যি আমার সেই দিনটা সপ্তমী দিকে দেখে শেখাচ্ছিল যে বয়স্ক মানুষ ঠান্ডায় পাচ্ছে না, সত্যি তাকে বলাও হচ্ছে অর্গানাইজেশন থেকে, ম্যাম আপনি রেস্ট নিন, বাট সে কিন্তু রেস্ট না নিয়ে সে তার কাজটা পুরোটা কমপ্লিট করেছে। রেসপেক্ট এমনি এমনি আর্ন করা যায় না, একদম রেসপেক্ট ব্যালেন্স করে নিতে হয়। রুমা ম্যাম পাশে বসে আছে, রুমাদি বলছে, হ্যাঁ গো ওরা দুজন তো কাঁপছে, কিছু একটা ব্যবস্থা করো। ম্যাম আমি কি ব্যবস্থা করব, বলতে বলতেই দেখি রুমাদি শালটা খুলে দিল। আর পায়েলও তাই, ইভেন পায়েলও তাই। জেরিদা, আমি স্লিপলেস ব্লাউজ পরেছিলাম, জেরিদা নিজের শালটা আমাকে বললো যে সোমা তুই এটা গায়ে জড়িয়ে নে। আমরা ফ্যামিলি, একদম আমরা ফ্যামিলি। পায়েল লিখেছে, স্যারের ম্যাডামের সাথে সেই দিন দেখা হয়েছিল। হ্যাঁ, সেই দিনকে আমাদের প্রথম দেখা হয়েছিল। প্রদ্যুৎ আচার্য লিখেছে, পরশু পৌঁছবো কলকাতা, গোপাল অ্যান্ড সুমন এসো শিয়ালদা, জমিয়ে একটা আড্ডা হবে। পারলে যেদিনকে ও আসবে আমাদের বাড়িতে সেদিনকে তোরা সবাই চলে আসিস, আড্ডা মারবো। আমাদের গৌরাঙ্গ লিখেছে, গোপালের মনের মানুষ গোপাল নিজেই জানে, রাধা সঙ্গেই আছে, গোপালের মনের ভেতরে প্রেমের কাহিনী চলছে কি রিমঝিম ধারাতে। বাবা কত কিছু। হ্যাঁ রে গৌরাঙ্গ, তুই এত সুন্দর কথা বলতে পারিস। খুব সুন্দর কথা বলে ভদ্রলোক। সত্যি না? হ্যাঁ, শুধু সামনেই বলতে পারে না, এইটা প্রবলেম। ঠিক আছে, আমি কিন্তু গৌরাঙ্গকে খুব ভালোবাসি। আচ্ছা, আর একটা কথা, প্রদ্যুৎ দা লিখেছে, পূজাকে লাল পরি লাগছে, শাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ। এই পূজা, তোর সাথে আমার আলাপ কিভাবে একটু বলতো, মাইক্রোফোনটা দে। আমার 2025-এ 25-এ? হ্যাঁ 25-এ। 2025-এ একটা প্রসুন্দর একটা পিকনিক ছিল, তো এই পিকনিকেই আমার দেখা হয়েছে হ্যান্ডসামের সাথে। তারপর থেকে তো মানে আমিও অ্যাকচুয়ালি একটু অসুস্থ ছিলাম, তো ইন্ডাস্ট্রি থেকে একটু দূরে ছিলাম বলে এতদিন কারোর সাথে আমার কন্ট্যাক্ট ছিল না, আমার সঙ্গে তো টুকটাক কথা হয়েছিল না অনেকবার, না? হ্যাঁ, টুকটাক হয়েছিল। বাট এখন আবার ভাবলাম না, নিজেকে ঘরে ফেলে রাখা থেকে একটু বেরোই, ফ্রেন্ডদের সাথে এনজয় করি ইন্ডাস্ট্রি। আমি যখনই তোর সাথে কথা হয়েছে আমি তোকে মানে এই কথাটা সবসময় বলতাম, হ্যাঁ। বসে থাকবো না, তো বেরোবো। আমার এখন মানে
সামনে তাকাও। শরীরের কন্ডিশন খুবই খারাপ, তো আমি ভাবি যতদিনই আছি সবার সাথে আমি এনজয় করে যাই। একদম, যত দিন আছি না আমাদেরকে নিয়ে টেনে নিয়েও যেতে পারবে না। জানি না এখন যদি তোমাদের আশীর্বাদ থাকে হয়তো। একদম থাকবে, একদম থাকবে। আর এই তো আছে, মানে কোথাও গেলে আমাকে সব সময় সবার আগে ফোন করবে, তুই বাড়ি বসে কি করবি, চলে আয় চলে আয়। একটু রাগও বেশি করে। না, ও ওর তো সবার সাথে একটু এনজয় করতে ভালোবাসে, তাই বলেছি যে সবার সাথে বেরো, তোর ভালো লাগবে, তোর দুটো বন্ধু হবে। এই যে আজকে গোপাল উপাসা কে চিনতে ভালো, কারণ আমি বলেছিলাম চ আমাদের সাথে চ, তোর ভালো লাগবে, একা একা বসে কি করবি, মন খারাপ করে লাভ নেই, যেটা হয়েছে ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, ও মানে আমার আমি জানি পরিবারের- আমার একটা খুব ভালো বন্ধু পূজা, উঠেছে। আমাদের পরিবারের, আমার দাদুর ফ্যামিলি থেকে আমাদের একটা পরম্পরা আছে। পরম্পরাটা হচ্ছে আমরা ওষুধ ছাড়া মানুষকে সুস্থ করতে পারি, ওষুধ ছাড়া। আমাকেও মানে ডাক্তার এটাই বলেছে, তুমি অল টাইম মানে হ্যাপি থাকার চেষ্টা করো। Yes. যেহেতু আমি এখানে বলতে পারি আমার কোনো অসুবিধা নেই, আমার ব্রেন টিউমার হয়েছে, রিসেন্ট ধরা পড়েছে, তো ওটার জন্য ডাক্তারও আমাকে বলেছে তুমি কোনো টেনশন করবে না, তুমি একদম মানে সবসময় খুব হাসি খুশি থাকার চেষ্টা করো। তো কিছু লোক আছে লাইফে সবসময় চেষ্টা করেছে আমাকে কষ্ট দেওয়ার জন্য, বাট আমার কিছু ফ্রেন্ড আছে সবসময় চেষ্টা করেছে আমাকে হ্যাপি রাখার জন্য, সেই জন্য আমি আজকে হয়তো জেডিদার লাইভে এসে দাঁড়িয়ে আছি। সারাদিন স্পেশালি সুমন আমাকে ফোন করেছে। এটাই না, তো শুধু আমি ফ্রেন্ডস, না, এখানে এটাই আমরা friends। সবাই চেষ্টা করি Yes. যে পূজা যাতে হ্যাপি থাকুক আর এনজয় করুক। আমি, গোপাল, তন্ময়, তারপর উপাসা, সবাই এখন আমরা তো পূজার বন্ধু, আমরা সবাই চাই যে আমরা যখনই বেরোই ও যাক, এনজয় করুক, কারণ ঘরে বসে থাকলে মানে এর সমাধান হবে না, ট্রিটমেন্ট হবে, তার সাথে এনজয় করতে হবে। আমরা যত এনজয় করব ততই যে আমাদের যা প্রবলেম আছে আফটার দুঃখ আছে, লাইফ, ওগুলো চলে যাবে। আফটার লাইফ আমি তোদের একটা গল্প শোনাবো। আমি এখনো অবধি আমি 3000 প্লাস মানুষকে, বাবা সাউন্ড আসতে করো, 3000 প্লাস মানুষকে আমি সুস্থ করেছি ওষুধ ছাড়া, শুধু আমার ভোকাল টনিকে। তবেই আমিও তোদের পাশে কিন্তু টানটান হয়ে বসে আছি 53 বছর বয়সে। সাবজেক্ট হলো এটা, মানুষের জীবনে হাজার রকম প্রবলেম থাকবে, কিন্তু তোমাকে সেটা মেনে নিতে হবে যে ভগবান যখন আমাকে প্রবলেম দিয়েছেন, ভগবান যখন আমাকে প্রবলেম দিয়েছে, সলিউশন উনিই ভেবে রেখেছেন। একটা পথ যখন উনি বন্ধ করবেন, একটা পথ যখন উনি আটকাবেন, তখন ভেবেই নিতে হবে আর একটা পথ তোমার জন্য কিছু একটা, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। সবাইকে একটা জিনিস শেখাচ্ছি, সেটা হলো শুধু ঠান্ডা থাকতে হবে, শান্ত হতে হবে। যে যা বলছে, যে মুহূর্তে টেনশনটা হচ্ছে, সেই মুহূর্তে খানিকক্ষণের জন্য ফোনটাকে উল্টো করে রেখে দিয়ে খানিকক্ষণের জন্য রেস্ট নিয়ে নাও, খানিকক্ষণের জন্য রেস্ট নিয়ে নাও। যেটা করতে ইচ্ছা করে সেটা করো, ফোনটা বাদ দিয়ে। যে মুহূর্তে দেখবো যে খারাপ কিছু চলছে, সেটা দেখবো না বারবার। আমরা ধরো কোথাও একটা চ্যাটে ঝামেলা হচ্ছে কোনো একটা গ্রুপে, আমরা কি করি, সেখানে গিয়ে হাঁ করে বসে দেখি কে কি বলছে, কি করছে। তার মানে কি, সেই নেগেটিভিটি গুলো আমাদের মাথায় ঢুকে যাচ্ছে। আমরা রাস্তায় হাঁটার সময় রাস্তায় একটা কুকুরের পটির মধ্যে পা দিয়ে দিলাম, আমরা কি করব? পটিটা আর জুতোটা খুলে প্লাস্টিকে ভরে বাড়িতে নিয়ে আসবো, পটিটাকে হাতে নিয়ে দেখবো, এটার অ্যানালাইসিস করব, এটা কি পটি, কুকুরটা কি খেয়েছিল, না স্মেলটা নাকে নেবো, কোনটা? একদমই না, পা ধুয়ে ফেলে দেবো। আমরা জুতোটা যেহেতু আমাদের নিজের, আমরা জুতোটাকে ধুয়ে নেব, ইনস্ট্যান্ট ধোবো, ধুয়ে আবার কাজে বেরিয়ে যাব, ওইটার জন্য যাতে আমাদের কাজ আটকাতে না পারে। কাল যখন বুক ফেয়ার যাচ্ছি আমি আর রুমাদি, আকাশ থেকে কোথা থেকে পড়লো জানি না, পুরো চশমাটা ভর্তি করে দিল আমার কাকের পটি। আমি যদি আটকে যেতাম, হ্যাঁ দূর হয়েছে তো হয়েছে, চলো ছুটি আনন্দ করলাম। কাল বুক ফেয়ারে গিয়ে প্রচুর মানুষের সাথে এনজয় করলাম, কত বড় বড় মানুষের সাথে দেখা হলো। তার মানে কি, বাধা সফলতা এনে দেয়, বাধা সফলতা এনে দেয়, তাই তো সোমা? একদম তাই। প্রদ্যুৎ লিখেছে, দিল বাবা दिमाग थोड़ा स्लो इसलिए सुमन का निकनेम लोडिंग 10% हो। তুই তোরাই বুঝেছিস। পায়েল লিখেছে, এক্স্যাক্টলি जब तक है जान जी लो जिंदगी। আমি তো এই জীবনেই মেনে চলি। ইয়েস, সব সময় হাসি খুশির মাধ্যমে থাকতে হবে, সব সময় মজার মাধ্যমে থাকতে হবে, সব সময়। যাই হোক, আমি একটা নতুন চালু করেছি, হয়তো তোরা গ্রুপে দেখেছিস, সেটা হলো
আমি এখন ক্লাব পার্টিও করছি, আমি এখন ক্লাব পার্টি অর্গানাইজ করছি। এখন আপাতত 15 দিন অন্তর করছি, শুক্রবার করছি রাত্রি 11টা থেকে ভোর 4টে। যদি কেউ তোরা ক্লাব পার্টি করিস, বাট তো এরা 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 হ্যাঁ আসবি। আর হ্যাঁ, আমি হয়তো দিনের শেষে তোদের কাছে একটা গার্জিয়ান, বাট আমি কিন্তু আনন্দ করার জায়গায় কিন্তু আমি কিন্তু বন্ধুই। বাট হয়তো আমি সামনে থাকি না, আমি যখন ক্লাব পার্টি চলে সেখানে তো আমার ছেলে মেয়ের প্রচুর বন্ধু বান্ধব থাকে, এবং এখনকার ছেলে মেয়েরা যেভাবে এক ক্লাব পার্টি করে, হই হুল্লো করে, মজা করে, ড্রিঙ্কস করে, আমি মনিটর রুমে বসে বিলিং দেখি। রাত্রি 11টা থেকে ভোর 4টে চুটিয়ে মজা করবি, চুটিয়ে আনন্দ করবি। 15 দিনে একবার এখন আমার চলছে। এরপর থেকে প্রতি শুক্রবারই আশা করছি, প্রতি শুক্রবারই করব। দেখি আমার ছেলেটাকে যদি একটু রেডি করে ফেলতে পারি, কারণ আমার ওই যে ড্রিঙ্কসের যে গন্ধটা না, ওই হুক্কার যে গন্ধটা, ওটা আমি বেশিক্ষণ নিতে পারি না। যেহেতু আমি ড্রিঙ্কস করি না বা নেশা করি না, আমার একটু অস্বস্তি হয়। যদি তোরা যাস কখনো আমাকে জানাবি, তোদের স্পেশাল ট্রিটমেন্ট থাকবে। যেখানে আমি আছি সেখানে অলওয়েজ তোদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট থাকবে, বিকজ এটা আমার ফ্যামিলি, এটার জন্যই আমি রোজগার করি। শিবন লিখেছে, আজকের কথাগুলো খুব সুন্দর লাগছে, পজিটিভ থাকলে পজিটিভ হয় সব সময়। 100%। তোমাকে যে যত নেগেটিভ কথা বলুক, একটা পজিটিভিটি তোমাকে সারাটা দিন তোমার সুন্দর করে দিতে পারে। একটা পজিটিভিটি তোমাকে সারাটা দিন সুন্দর করে দিতে পারে। বাট নেগেটিভ যখন বুঝবো, ব্যাক কাউন্টিং করে নিজেকে সেখান থেকে সরিয়ে নেব। খারাপ কিছু দেখবো না। পাশের বাড়িতে ঝগড়া হলে কি করব? জানলা খুলে কান পেতে শুনবো? আমার মা আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে, কি জানিস, আমার মা আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে, তুমি যদি পাশের বাড়ির ঝগড়া শোনো তাহলে তোমার বাড়িতেও ঝগড়া হবে। আমি আর শুনি না। এটা ঠিক কথা। পাশের বাড়িতে ঝগড়া হলে কি করি, এখন এটা মজা করি, খুব জোরে গান চালিয়ে দিই। আর আরেকটা জিনিস আছে, ওই যেটা মাইক দেখতে পাচ্ছি সাদা লাল, ওই মাইকটার মধ্যে পুলিশের সাইরেন চালিয়ে দিই, খানিকক্ষণ পরে চুপচাপ হয়ে যায় সবাই। পায়েল লিখেছে, ফ্রাইডে স্যার, ইয়েস ফ্রাইডে। আমি যে সপ্তাহে ক্লাব পার্টি করাই সেই সপ্তাহে শনিবার দিনটা ছুটি থাকে, সেটা প্ল্যান করেই করি, কারণ আমার সবকিছুর মধ্যে একটা প্ল্যান থাকে। সবাইকে অনেক শুভকামনা। শ্রীমান লিখেছে, সবাইকে অনেক শুভকামনা। ও প্রতাপ দা লিখেছে, জেডি পুরুলিয়া রিমাইন্ডার। দাদা, পুরুলিয়া নিয়ে আমি একটা সুন্দর লাইভ করব। আমরা মার্চের মিডলে, শেষের দিকে 3 দিনের জন্য একটা পুরুলিয়া ট্রিপ করতে চাইছি। পুরুলিয়া খুব সুন্দর জায়গা, জানি না তোরা গেছিস কিনা, যাসনি? পুরুলিয়াতে আমরা 3 দিনের একটা ট্রিপ করব, যে ট্রিপে আমাদের বেঙ্গলের টপ 30 জন আর্টিস্ট থাকবে যারা ছবি আঁকে। আমাদের মডেলদেরকে তারা লাইভ পেন্টিং করবে, এটা একটা ইভেন্ট। সাথে ওখানে গিয়ে আমরা প্রচুর সাইট সিন করব, ছবি তুলব। আমি যেখানে থাকবো সেখানে জঙ্গলে গেলে ছবি তুলতে হবে, এবং সাথে ওখানে আমরা ক্যাম্প ফায়ার করব, ওখানে আমরা প্রচুর শুটস করব, এবং সব থেকে বড় জিনিস, রাত্রিবেলা আমাদের এই হোটেলেই একটা পজিটিভ র্যাম্প শো করবো। যে র্যাম্প শোটা হচ্ছে একটা একটা অন্যরকম একটা থিঙ্কিং চিন্তা করেছি সেরকম। তো সেই ব্যাপারে একটা সুন্দর করে লাইভ করব দাদা, করে ব্যাপারটা বলবো আস্তে। প্রদ্যুৎ লিখেছে, বড় বড় কথা, আত্মবিশ্বাস ঢের, কাজের বেলায় সোমা, কাল দেখবো রে। ও আচ্ছা আচ্ছা, বড় বড় কথা, আত্মবিশ্বাস ঢের, কাজের বেলায় সোমা, কাল দেখবো রে। কালকে দেখার মতো তো কিছু নেই। আমি যে কোনো কাজে নামি, আমি নিজের আত্মবিশ্বাস নিয়েই এতদিন কাজ করে এসেছি, আর এখনো কাজ করব। তবে সবাই সবার মতন করেই কাজ করছে, আর যে কোনো কাজে আমার মনে হয় আত্মবিশ্বাস থাকাটাই সব থেকে বড় কাজ। কনফিডেন্স আমরা যা দেখাবো, সবার ক্ষেত্রে একটা দারুণ একটা কথা বলি, সেটা হলো, যা আমরা ভালো করব, আমাদের ভালোর ফল কে পাবে? আমাদের আগামী প্রজন্ম। ইয়েস, আমাদের সন্তান আমাদের ভালোর ফল সবকিছু পাবে। সুতরাং আমরা ভালোটাই করব। যেরকম আমরা কাজ করে যে সঞ্চয়টা করি, সেটাও আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাই, সেরকম যেই সঞ্চয় বলতে শুধু টাকা পয়সা না, যেই মান সম্মানটাও আমরা সঞ্চয় করি, সেটাও আমাদের পরবর্তী প্রজন্মই পায়।
পয়সা খুব একটা রাখা যায় না, আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমরা যা রোজগার করি ম্যাক্সিমামটা খরচা করে ফেলি, একদমই। বাট আমরা যে পুণ্যটা কামাই এই পুণ্যটা কিন্তু আমাদের সন্তানের জন্য থাকে। বাট নেগেটিভটা আমি আর বললাম না, আমরা খারাপ কাজ করলেও কিন্তু তার নেগেটিভটা আমাদের সন্তানই পাবে। প্রদ্যুৎ লিখেছে টাইমের দাম সবার কাছে সমান, উপাস্যর কাছে সময় মানে আসছি দাঁড়ান। ল্যাহ, সুন্দরীদের এসব শুনতে হয়, ঠিক আছে, সুন্দরীদের সব শুনতে হয়। সোনালী নাথ লিখেছে যতই নেগেটিভ আসুক তার মধ্যে পজিটিভ খুঁজে নিজেকে সেখান থেকে বের করে নিতে হবে, একদম একদম বার করতে হবে। যাই হোক, সুজয় ক্রিয়েটিভিটি ওয়াচিং। সুজয় ক্রিয়েটিভিটি কে তুই চিনিস কিনা জানি না, যার ফেসবুকে আইটা ক্লাবের একটা ছবি পোস্ট করেছিল। তুই আমাদের ইয়েতে গেছি না, এই মন্দারমণিটায় তুই গেছিলি তো? মন্দারমণিতে যে মেয়েটা গেছিল আমাদের রুমে ছিল, কি যেন নামটা ছিল মেয়েটার? ওই তো প্রিয়াঙ্কা ছিল, আর আরেকটা কি, ছোটখাটো যে মেয়েটা ছিল। হ্যাঁ বুঝতে পেরেছি, কি অনেকদিন দেখা হয় না, ডি দিয়েই একটা কি, ডি দিয়ে দীপিকা? না 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 দীপিকা না, না না অন্য দীপ্তি। হ্যাঁ দীপ্তি হ্যাঁ। এই সুজয় ক্রিয়েটিভিটি এমন একটা ছবি তুলেছিল, ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিল আইটা ক্লাবে, যে বিশাল ট্রোল খেয়েছিল, সবাই ট্রোল করছে, মানে 3-3.5 ট্রোলিং খেয়ে গেছে, কিন্তু রিচ হয়ে গেছে প্রোফাইলটা, মানে আমাদের প্রোফাইলটা রিচ হয়ে গেছিল প্রায় 3.5 লাখ 4 লাখ। আমি ওর নিচে একটা কমেন্টস করেছিলাম যে আগামী 1 মাসের মধ্যে তোমার খুব ভালো ভালো কাজ আমরা দেখতে পাবো, আমি শিওর। আজকে সুজয় ক্রিয়েটিভিটি এমন কিছু কাজ করে যে কাজগুলো দেখে আমার হিংসা হয়, যে আমি যদি এরকম করতে পারতাম। সুতরাং আত্মবিশ্বাসটাই সব থেকে বড় জিনিস, মানুষকে কাজের মধ্যে এগিয়ে দেওয়াটা অনেক বড় জিনিস। আচ্ছা উপাস্যা, তাই তো, বল তোর বাড়ির সামনে ছেলেরা কিভাবে যাতায়াত করে? আমি তো একটা গলির মধ্যে থাকি, মানে আমাদের গলিতে গেট আছে, বুঝলে? বারান্দা নেই? না, বারান্দা দাঁড়াস না? কোনো রাস্তার দিকে না তো কোনো ছেলে দেখা যায় না, সিরিয়াসলি দেখা যায় না, ছেলে দেখা যায় না। আর ফোনের ইনবক্স, মানে মেসেজের ইনবক্স ভরে গেছে, আমি রিপ্লাই দিই না কাউকে। সেলিব্রিটিরা রিপ্লাই দেয় না যদিও, হ্যাঁ ভরে গেছে, মানে মেসেঞ্জারই তো। আমরা মেসেঞ্জার থেকে মানে হোয়াটসঅ্যাপ পর্যন্ত পৌঁছবো। না, আমি চেনা জানা হলে তারপরে হোয়াটসঅ্যাপ পর্যন্ত পৌঁছায়। অচেনা মানে কি শর্ত থাকতে হয়? ধরো আমি কদিন ধরে তাকে দেখছি, তার সাথে আমার বন্ধুত্ব হচ্ছে, তারপরেই আমি নাম্বার দিই, তার আগে দিই না। আচ্ছা, এই ব্যাপারটা একটা খুব ভালো জিনিস, যতক্ষণ না ছেলেরা মেয়েদের নাম্বার পায় ততক্ষণ এটা অদ্ভুত ট্রাই করতে থাকি কিন্তু আমরা, না? গোপাল তো করতেই থাকে, গোপাল ঘাড় নাচছে। এরকম কোনো ব্যাপার নেই, আমি কি ব্যাপার নেই, বাজে কথা বললে হবে নাকি? কি বলবো, ট্রাই করতে কি বলবো? আরে যখন কোনো মেয়েকে তুই দেখছিস, সে তোর সাথে মেসেঞ্জারে কথা বলছে, তোর ছবিগুলোকে দেখছে, লাইক করছে, তুই ফোন নাম্বার চাস না তার থেকে? ফোন নাম্বার সেভাবে চাই না, কিন্তু মানে কথাটা আরো বেশি বলে সেটা হয়তো কিছু বলি, কিন্তু ফোন নাম্বার চাই না, কারণ এখন তো হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় তো কথা বলা যায়, তো নাম্বারটা এখন স্পেশাল কোনো ব্যাপার নেই। সুমন, ও কিন্তু বেরিয়ে গেল পয়েন্টে, ও কিন্তু অরিজিনাল ম্যারেজ মেটেরিয়াল। মেয়েদেরকে বলছি, এরকম বর পেলে চা করেও খাওয়াবে, খাবার খেয়েও খাওয়াবে, আবার মিষ্টি কাঁটা চামচ দিয়ে সামনে এনে দেবে। সে অন্যদিকে তাকাবে কিনা তার গ্যারান্টি নেই, কারণ সুন্দর ছেলেরা একটু অন্যদিকে তাকাতেই পারে। না, গোপালের নাম্বার চাওয়ার দরকার হয় না, কারণ মেয়েরাই ওর নাম্বারটা নিজেরা জোগাড় করে নেয়, জোগাড় করতে লাগে না, মেয়েরাই জোগাড় করে ওকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে। দাদা এটাও মিথ্যে, এতটা বেশি হয়ে গেল। এটা হয়তো তাকে চিনলাম, তার সাথে কন্ট্যাক্ট হলো, সে এখন ব্যাপার, কিন্তু এছাড়া যে নাম্বার নিতে হবে, এর কাছ দিয়ে দেখা হলো, সেরকম কোনো ব্যাপার থাকে। গোপালকে কিন্তু একটা কানের দুল পরলে কিন্তু পুরো রাজা রাজা লাগবে, তাই না? রাজাই তো হবে। ইয়েস, গোপাল নামটাই হচ্ছে সবার, গোপাল ঠাকুরের কাছে যার যত দুঃখ কামনা সবাই পেশ করে, গোপাল সেগুলো সমস্যার সমাধানগুলো করে। মানে একটা মানসিক শান্তি গোপাল কথা থেকে বড় কথা হচ্ছে, আমি যেহেতু এই লাইনে কাজ করছি, আমি চাই সবাইকে নিয়ে নট লাইন প্রফেশনাল কাজ করছি,
আমি চাই এখানে সবাই একসাথে, যেমন প্রথম প্রথম যেমন এসেছিলাম তখনও সবাইকে দেখেছি সবাই একসাথে কাজ করছে, তাই এখন মাঝে মাঝে দেখছি এর থেকে এ দূরে সরে যাচ্ছে বা কাজের মাঝখানে বিভিন্ন রকম সমস্যা শোনা যায়, তাই সেই জিনিসগুলো আমি পছন্দ করি না। আর আমিও মানে আগাগোড়ি প্রথম থেকেই সবাইকে নিয়ে কাজ করতে, সবাই একসাথে কাজ করতে ভালোবাসি, তাই আমি চাইছি যে এই সমস্যাগুলো থেকে সবাই বেরিয়ে আসুক, ও মডেল হোক, অর্গানাইজ হোক, সবাই যেমন আগে কাজ করছে এখনো কাজ করুক। ভবিষ্যতে মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটা ভালো হবে সবাই একসাথে থাকাটা। একটা কথা বলছি, আমি এটাকে বিশ্বাস করতাম, একসাথে সবাই থাকা আমিও চাই, যতটা পারবো চেষ্টা করব একসাথে, কারণ আমিও চাই না যে কেউ সরে যাক বা কিছু। প্রথম থেকে যাদের সাথে কাজ করেছি শেষ পর্যন্ত তাদের সাথে কাজ করব, এটা নিয়েই আমি চলতে চাই। নতুন আসুক কিন্তু কেউ মাইনাস না হোক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে মানে বলে না, একটা ঝুড়ির মধ্যে যদি একটা পচা ফল থাকে, যতই ওটাকে আমি মুছে টুছে ঠিকঠাক করে রাখি না কেন, চেষ্টা করি ওটাকে আমি না ফেলতে, কিন্তু এমন সময় ফলটা এতটাই পচে যায়, ওটাকে বাদ না দিলে না বাদ বাকি ফলগুলো সবটাই পচে যাবে। তাই বাধ্য হয়ে আমাকে ইচ্ছার বিরুদ্ধে এখানে ঝুড়ি ব্যাপারটা, এখানে গাছ, এখানে গাছের মধ্যে সবকটা ফল, এখানে বাদ দেওয়ার কোনো ব্যাপার না। বাদ দিলে সে মানে যে পচবে সে এমনি সরে যাবে, তোমার বাদ দেওয়ার কোনো ব্যাপার নেই। এখানটা যে আমার ঝুড়ির মধ্যে আছে আমি তাকে বাদ দিতে হবে, একটা গাছের মধ্যে সবাই ঝুলছি এখানটা, সেই হিসাবে কাউকে আলাদা করে ছিঁড়ে ফেলতে হবে এমন কথা নেই। তার যদি এমনি সরা হয় সে এমনি সরে যাবে। আচ্ছা, তোকে আমি একটা বড় সুচ একটা এই যে কথাটা, যেহেতু আমাকে হোস্টিং করতে হয়, আমি এই কথাটা গোপালের নিলাম। গোপাল, দারুণ বললি এটা। এটা দেখ, যে কোনো গুড মোমেন্টসে এটা আমার একটা সাইন, যে কোনো গুড মোমেন্টস এটা আমার একটা সাইন। রিয়েলি একটা আমার একটা ছেলেই বলতে গেলে আমার ছেলেরই বয়সী, এটা আমি ওর থেকে শিখলাম। ইয়েস, আমরা গাছ যদি সে পচে গিয়ে পড়ে যায়, সে আমারই কাজে লাগবে। কিভাবে? আমারই গাছের নিচে সে পড়বে, সেখানে সে সার হয়ে আমাকেই খাবার দেবে, আমাকেই বাঁচিয়ে রাখবে। এটাই সার্কেল, এটাই সার্কেল। সুতরাং আমরা জানি, যেই আমাদের থেকে চলে যাক, যেই আমাদের থেকে সরে যাক, আরে জগৎটা তো এইটুকুনি, এইটুকুই, এটা হচ্ছে main জগৎটা তো এইটুকুনি, সবাই সবাইকে চিনবো। ফার্স্টে যেটা বলা হলো যে আমাদের এই জায়গায় আমরা সবাই ফ্যামিলি, তাই ফ্যামিলি থেকে যে কাউকে হট করে বাদ দেওয়া যায় না। আজকে আমি তার সাথে চলছি, তার সাথে কথা বলছি, দুদিন পর তার সাথে হট করে বন্ধ করা যায় না হট করে, তাই সেই জায়গাটা মনে হয় তার সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়াটা স্পেস better। দিতে হয়। হ্যাঁ। কেউ যখন বুঝে যায় তখন তাকে স্পেস দিতে হয়, একটা গ্যাপ তৈরি করতে হয়। ঠিক আছে, তুমি রেস্ট জোনে যাও, তুমি নিজেকে আবার শোধরাও, আবার তুমি ফিরে আসবে। কারণ প্রতিটা মানুষ চোখ বুজে যখন আকাশের দিকে তাকায় না, বিছানায় শুয়ে ফোন টিপতে, সবসময় তো ফোন টিপতে ভালো লাগে না, ফোনটাকে উল্টে রেখে যখন আকাশের দিকে তাকায়, তার ওই সাবজেক্ট গুলোই মনে পড়ে। আর সবার কাছে একটা উদাহরণ, কারুর সঙ্গে ঝগড়া হলে, ঝামেলা হলে, অশান্তি হলে, ঝামেলার কথাগুলো বাদ দিয়ে তার সঙ্গে কাটানো গুড মোমেন্টস গুলো ভাবো, সময়গুলোই যেন মনে পড়ে। গুড মোমেন্টস গুলো ভাবো, দেখবে কখনো তার সাথে আর সমস্যা তৈরি হবে না। একটা মানুষ 90টা ভালো কাজ করেছে, 10টা মানুষ ভুল করে ফেলেছে, কেন তাকে ফেলে দেবো? না, ফেলে উচিত তাকে শুধরানো। আর না, আমাদের ফেলে দেওয়াটা ঠিক না, কারণ যাদের সাথে আমরা এতদিন ছিলাম, আমাদের সুখে দুঃখে পাশে ছিল, তাদেরকে একটা ভুল হয়ে গেছে, মানুষ মাত্রই তো ভুল হয়, আমরা কেউ তো ভগবান নই যে সব ঠিক করবো। অনেক মহাপুরুষদের দ্বারাই ভুল হয়েছে, আমরা তো সাধারণ মানুষ। তার জন্য তাদেরকে না ঝেড়ে দিয়ে তাদেরকে শুধরে দেওয়ার সুযোগ দেওয়া উচিত, আর তার প্রবলেমটা একটু বোঝা উচিত। হয়েছে, নিশ্চয়ই কোনো একটা প্রবলেম ছিল বলে ভুলটা হয়ে গেছে। আমরা নিজের লোকরাই তো নিজের লোকদেরকে বুঝবো, যে নিজের লোকরা যদি নিজের লোকদেরকে না বুঝি তাহলে আর কারা বুঝবে? ধৈর্য রাখতে হবে। প্রদ্যুৎ লিখেছে, না প্রেম চাই না আবেগের ঝড়, গোপাল থাকলেই হাসি আসে জোর। হয়ে গেল। দেখ, আসাম থেকে বসে না, দাদা আমাকে খুব ভালোবাসে, মিথ্যা বলবো না, ক্রাশ বলবো না, দাদা ভাই হিসাবে আমার। প্রদ্যুৎদা বলেছে, প্রদ্যুৎদার 4 নম্বর ক্রাশ হচ্ছে গোপালদা। তার আগে 3 নম্বরটা কে আছে? 3 নম্বর আমি জানি না, 2 নম্বর আমি জানি, ওদের ওখানে একটা অ্যাক্ট্রেস, আর 1 নম্বর হচ্ছে ঐশ্বর্য রায়, আর 4 নম্বর হচ্ছে গোপালদা। তাহলে 3 নম্বরটা প্রদ্যুৎ, 3 নম্বরটা জানার ইচ্ছে রইল। ওর ছেলে। আচ্ছা, ওর wife ওর অমিত ছেলে। ভৌমিক রিপোর্টার লিখেছে, উপাস্যার চোখের মতো গলার আওয়াজটাও আলাদা। রিয়েলি
রিয়েলি এটা সত্যি, আমিও বলছি উপাস্যর চোখ ভীষণ সুন্দর, সাথে ওর যে গলার যে হাস্কি টিউনটা, এই যে হাস্কি টোনটা, এটা কিন্তু তুই কাজে লাগাতে পারিস। খুব সুন্দর একটা টিউন, যেটা জয়স্মিতার গলাটা তখন তুই শুনেছিলি কিনা জানি না, জয়স্মিতার গলাটাও কিন্তু হাস্কি টোন। হাস্কি টোনের ছেলে মেয়েরা এক তো হচ্ছে তাদের লেভেলটা খুব ওপরে হয়, আর লেভেল মানে এটা কাজে লাগা। সত্যি বলছি, খুব দারুণ পয়েন্ট বলেছিস, দারুণ দারুণ দারুণ। পায়েল লিখেছে ফ্রাইডে স্যার, হ্যাঁ ফ্রাইডে ছাড়া আর কি, ওইটা কাল দেখবো। আচ্ছা আচ্ছা, যদি নেগেটিভ, আচ্ছা প্রদ্যুৎ লিখেছে ঘড়ি দেখে সবাই সময় মাপে, ওটা তো কি সময় সময় সুমন দেখে মুড তারপরে আসে, তাও লেট। না না, আজকে সুমন সঠিক সময় এসছে, আজকে সোমা ম্যাম দেরি করে এসছে। চলে 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 চলে। উপাস্যর চোখে গলায় আওয়াজটা আলাদা, সহমত জেডিদা, একদম সহমত। সুমনদার প্যান্টটা গুটিয়ে কেন, জল উঠেছে নাকি ঘরে? তারপরে প্রদ্যুৎ লিখেছে রক্তের সম্পর্কের চেয়েও বড় যে বন্ধন, তার নাম শুভ্রা, আমার বোন। থ্যাংক ইউ প্রদ্যুৎ দা, Very এত good. সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ। অমিত লিখেছে আমার প্রধান মাথা সোমা বুটিকের সমাধি, ইউ আর অলওয়েজ এ ফিগার, ও ইউ আর অলওয়েজ এ ফাইটার, রিয়েলি রিয়েলি সিরিজ। অপারেশন থেকে এসে এত বড় প্রোগ্রাম নামানো, নট এ ম্যাটার অফ জোক, রিয়েলি। যে কারণেই আমি যে মুহূর্তে জানতে পেরেছি সোমার ওই অনুভূতিটা, মানে আমার মনে হচ্ছে আমি সোমাকে কিভাবে এটা রিটার্ন করব, কিভাবে কি করব, বাট ভগবান একটা সময় সুযোগ দিয়েই দিল। যে আমারও ইচ্ছে হয় যে মানুষকে সম্মান দেওয়া, কারণ আমি যেটুকু মানুষের থেকে সম্মান পাই, যেটুকু ভালোবাসা পাই, সেটুকু সম্মান দিয়েই পাই। যাই হোক, সোমার একটা দুঃখ ছিল সেদিনকে, দুঃখটা সেদিনকেও বলেও দিয়েছে। যাই হোক, মানে এক সপ্তাহের মধ্যে শো নামানো, মানে আমার 13th ওটি হয়েছে, 24th আমার শো ছিল, মানে ক্যালেন্ডার লঞ্চ যেটা ছিল। আমি বাড়িতে এসেছি 17th ইভিনিংয়ে। এই এক সপ্তাহের মধ্যে হয়তো ভাবতেও পারিনি এতটা সাকসেস হবে। তার টিমের প্রত্যেকটা মানুষ আমার পাশে ছিল, আর এইটার জন্য সব থেকে আমি বেশি থ্যাঙ্কস জানাবো সৌরভ টিটুকে, কারণ ও এটাকে পুরোটা শো ডিরেকশন, মানে পুরো ডিরেক্টর হিসাবে পুরোটা অ্যারেঞ্জমেন্ট করেছে, আমাকে সেই হেডেকটাই নিতে হয়নি। আর তারপরে তো আমার টিম মেম্বার যারা যারা আছে সবাই জানে, মিডিয়া পার্টনার, ফটোগ্রাফার থেকে শুরু করে আমার গোপাল, সুমন, তন্ময় তো থাকেই, কল্যাণদা, সুতপা প্রচুর খেটেছে। ওর কোনো কারণে ও মামার বাড়ি গেছিল, মামা মারা গেছিল, সেখান থেকে বসে ও অনেকটা মানে কিভাবে ক্যান্ডিডেট তোলা, কিভাবে বিজনেস আসবে, ও পুরোটা কিন্তু ও মানে দূরে থেকে সামলেছে। তাই পুরো টিমটা না থাকলে হয়তো এই এক সপ্তাহের মধ্যে একটা শো অ্যারেঞ্জ করা কখনোই সম্ভব নয়। ইয়েস, আর সব টিম ওয়ার্ক ছাড়া কিছু হয়ও না। সব থেকে বড় কথা, অনেকে বলেছিল সুজাতা সদনটা কোনো জায়গাই নয় যে ওই জায়গাটা একটা শো নামানো যায়, অনেকেই বলেছিল, অনেক সিনিয়ররা, নাম করতে পারছি না কারণ যারা দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে কারা বলেছিল। বাট আমার মনে হয় ক্যালেন্ডার, মানে এটা আমি নিজেকে গর্ব করে বলছি না, কিন্তু ক্যালেন্ডার লঞ্চ করেছি আমি, ওখানে র্যাম শো বা বিউটি প্রেজেন্ট করতে যাইনি যে আমাকে কোনো ব্যাঙ্কুয়েট বুক করে করতে হবে। ক্যালেন্ডার লঞ্চ হিসাবে আমি মনে করি আমি কোনো স্টুডিও বুক করে বা আমি গঙ্গার ঘাটে বা নন্দনে দেইনি। অবশ্যই ওটাও ভালো, যার যেরকম ক্ষমতা সে সেরকম ভাবেই করুক, মানে সবার মন থেকে করাটাই বেটার। কিন্তু যারা আমাকে সুজাতা সদনটাকে নিয়ে ছোট করেছিল ক্যালেন্ডার লঞ্চ নিয়ে, তারা কত বড় জায়গায় ক্যালেন্ডার লঞ্চ করতে পারে, এটা হচ্ছে আমার একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যাকে বলা হয়। কিন্তু আমি মনে করি সব কাজটাই মন থেকে করাটাই ছোট বড় কোনো ব্যাপার নয়। এই ব্যাপারটা আমি তোকে একটু আটকালাম। সোমা বুটিক যেটা করে সেটা নিজেকে চ্যালেঞ্জ করার জন্য করে। সোমা বুটিক প্রতিটা কাজ একটার থেকে আরেকটা বেটার করে। যারা আমাদেরকে নেগেটিভ জায়গায় নামানো, ডিসঅ্যাপয়েন্ট করেন, তারা করেন, বাট তার জন্য আমরা আটকে থাকি না। এটা আমি সোমা তাই জন্যই তারা আমার প্রোফাইলটাকে ফলোয়ার্স বাড়াচ্ছে, তার জন্য তাদেরকে আমি থ্যাঙ্কস যে তারা আমাকে তারা আমার ফলোয়ার্স, যে আমার প্রোডাকশনে নতুন নতুন মডেল, মেকআপ আর্টিস্ট কে আসছে, তারা প্রমোটেড হয়ে যাচ্ছে, তাদেরকে টানার চেষ্টা করছে। এটা আমার জন্য প্রাউড ফিল করি যে আমার সিনিয়ররা আমাকে, আমার মডেলদের বা আমার মেকআপ আর্টিস্ট বা ফলোয়ারদের ভিউয়ার্স বাড়াচ্ছে, ইভেন আমার ভিউয়ার্স বাড়ছে। আর তাদেরকে আমরা তো চাইছি অর্গানাইজার হিসাবে আমার এখানে যেসব মডেল, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্টরা আসে তাদেরকে প্রমোশন দিতে। তাই সেই
জায়গা থেকে আমি তো প্রাউড ফিল করি তাদেরকে তারা প্রমোশন দিচ্ছে। শোভা, আমি সেই দিনকের অনুভূতিটা তো জানতে চাইছি, যেটা তুই ফেসবুকে নিজে থেকে লিখেছিস, এবং আমিও তোর ওখান থেকে বেরোনোর পরে আমারও একটা মনের ভেতর খুব ফিল হচ্ছিল, খুব সুন্দর একটা ফিল হচ্ছিল। সত্যি আমি এটার জন্য ক্ষমা চেয়ে নিলাম যে আমি তোকে হয়তো বড় কিছু করে দিতে পারিনি কখনো, বড় কোনো সম্মান তোকে আমি কখনো দিতে পারিনি, কারণ আমি তো সারা বছরে এখন একটাই কাজ করার সময় পাই, কারণ ব্যবসাও তো করতে হবে দিনের শেষে। এই ব্যাপারটা তোর থেকে জানবো একদম পুরো ক্ষোভ বার করে দিয়ে। না না, খুব কিছুই নয়। অবশ্যই দাদার চিন্তা ভাবনাটা অন্যরকম ছিল, আমার চিন্তা ভাবনাটা অন্যরকম ছিল। পরবর্তীকালে জেডিদার সাথে আমার কথা হয়েছে, মেসেজ ফোন যাই হোক না কেন। অ্যাকচুয়ালি জেডিদা যেটা ভাবে সেটা হচ্ছে শোটা আমার নয়, শোটা সবার। তাই তোরা তো আমার ঘরের লোক, তোদেরকে আমি আলাদা করে কি সম্মান দেবো? তোরা তো আমার ঘরের লোক, ঘরের লোককে তো আর সম্মান আলাদা করে দেওয়া যায় না। এটাই হচ্ছে দাদার যে অনুভূতি, দাদার যে ফিলিং সেটা। আর আমি মনে করি আমার ঘরে আমিও শো অর্গানাইজ করি, হয়তো অত বড় নয়, তাই যাই হোক যতটা করতে পারি। আমি মনে করি আমার ঘরে যেই আসুক সে আমার মানে তাকে আমি যতটা সম্মান দিতে পারবো সেই জায়গাটা প্রত্যেকটা মানুষকে আমি, আমার ঘরের লোককে, আমার টিম মেম্বারদেরও আমি তাদের মতন করেই সম্মান দিই। আজকে গোপাল, সুমন, তন্ময় যে যেই ফিল্ডে আছে তাকে আমি সেই সম্মানে আমি সেই রকম ভাবে একটা সম্মান দেওয়ার চেষ্টা করি, কারণ সম্মানই হয় ওটাই। আর সেইখান থেকে যাই হোক একটা এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা থাকে, তা সেইটা আমার মধ্যে এখন আর নেই কিছু। এই ব্যাপারটা আমি একটু হালকা করে দিচ্ছি আরেকবারও, সেটা এই ব্যাপারটা 3 বছর আগে 4 বছর আগে আমাদের একজন সিনিয়র ফটোগ্রাফার আছেন সন্দীপ ব্যানার্জি, তার মনের ভেতরেও এই রাগটা বা দুঃখটা হয়েছিল। বাট এই দুঃখগুলো তাদের হয় না খুব একটা, তাদেরকে চাপানো হয়। না না, আমাকে কেউ চাপিয়ে দেয়নি, আমারটা আমার হয়, আমি কারোর কথা শুনেছি। আমি সন্দীপ ব্যানার্জির কথাই বলছি, যে ওনার মনে হয়েছিল যে জেডি আমাকে স্টেজে ডেকে কেন সম্মান দিল না। বসন্ত উৎসবের টাইমিংটা এত ছোট, কত তাড়াতাড়ি যে বিকেল হয়ে যায়, কত তাড়াতাড়ি যে প্রোগ্রামটা শেষ হয়ে যায় সেটা বোঝার আগেই শেষ হয়ে যায়। সেখানে যারা গেস্ট আসে তাদেরকে, কোনো গেস্ট, বাইরের গেস্ট সমাজ জানে, কোনো একটা বাইরের সিনিয়র গেস্টকে হাতে মাইক দিয়ে দিলাম, সে তো মোটামুটি 5 মিনিট 7 মিনিট 10 মিনিট নিয়ে নিল, এবার পুরো সিস্টেমটা ঘেটে গেল। যে কারণে হয়তো আমরা সবাইকে ডাকতে পারি না, বাট খুব শীঘ্রই আমরা একটা প্ল্যান করছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে ফটোগ্রাফার, মডেল, মেকআপ আর্টিস্ট এবং অর্গানাইজারদের জন্য আমি একটা সরকারি ফান্ড নিয়ে এসেছি। সেই ফান্ডটা কাজে লাগিয়ে একটা ইভেন্ট করব, যে ইভেন্টটাতে অর্গানাইজার অ্যাওয়ার্ড, মানে আমরা অর্গানাইজার একটা স্ট্যাম্প তৈরি করে দেবো যে ইয়েস এ একটা অর্গানাইজার, সাথে তাকে একটা সরকারি অনুদান, যে অনুদানটা রিফান্ডেবল না, বাট সেটা কাজে লাগাতে হবে যে কোনো শোতেই, পাবলিকলি কাজে লাগানো যাবে না। খুব শীঘ্রই চেষ্টা করছি, বাট এখন একটু আমি টাইমটা কম দিতে পারছি, কারণ আমাকে অনেকগুলো সাবজেক্টের মধ্যে এখন ব্যস্ততার মধ্যে থাকতে হয়। বাট যা হবে বেটার কিছুই হবে, ভালো কিছুই হবে, তাই তো। আরে প্রদ্যুৎ তো তোর পেছনেই পড়ে আছে, তুই প্রদ্যুতের জন্য কিছু বল। উপাস্যর মুখটা লাকি, ছবির অভিনেত্রীর মতো, আর চোখ তো একেবারে ঐশ্বর্যের মতো। থ্যাংক ইউ প্রদ্যুৎ দা, কি বলবো? আরো কিছু ভালো কিছু বল, ওর ওয়াইফ দেখছে না লাইভটা, তুই বল, অসুবিধা নেই কিছু। ও আমার কাছে একদিন রাত্রিবেলা ধমক খেয়েছিল। হ্যাঁ, তুমি বলেছে নাকি? না না, আমাকে বলেনি। ফোন করেছিলাম রাত্রিরে, জেডিদাকে ফোন করার টাইম আমাকে বলেছে ওটা। আর আমি তো, আমার মধ্যে এই গার্জিয়ানশিপটা আছে, আমি একটু ধমক ঠমক দিই, বল, একটু বেশি একটু ধমক ঠমক দিই। ভালোবাসলে তাদের বকবো না, বলতো? ভালোবাসলে বকার অধিকার আছে। আমার অত বড় মেয়েকে দামার দাম দিয়ে দিচ্ছি, ধূপ ধাপ দিয়ে দিচ্ছি। বাবা প্রচুর কমেন্টস এসছে, যা। তারপরে পূজা, মানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আগামী ডিসেম্বর 2026 পর্যন্ত আমি তোকে কথা দিচ্ছি, তোর রোগের 50% কমিয়ে দেবো। থ্যাংক ইউ।
ইউ। আমি জানি, সেই জন্য তো আজকে তোমাদের কাছে 50% তোকে কিওর করে দেবো। থ্যাংক ইউ। কি ওষুধ খাস, কতটা খাস, কি বৃত্তান্ত, কিচ্ছু দরকার নেই। না, কোনো এর তো মানে আমার যেটা ওটা তো কোনো মেডিসিন নেই। আচ্ছা, শুধু আনন্দে থাকতে হবে, তাই তো? ব্যাস, আনন্দ মানে সারাদিন সুমনকে ফোন করবি, সুমনকে ফোন করবি, সুমন তোকে আদো আদো গলায় কথা বলবে, তাতেই তুই দেখবি 25% হয়ে যাবি। যা, বুঝতেই পারছি না আমি সুমনকে কেন ফোন করবো, আমি তো আরে এটাই বুঝতে আরে পারলাম না। বন্ধু তো তোর, ও আদো আদো কথা বলে, একটা আদো আদো কথা বলে, তোর ভালো লাগে না সেটা? ওর সব কাউকে ফোন করার মানে মানুষ আছে, তাকে ফোন করো তাহলে। কেউ নেই তো, ওই জন্য কাউকে তাহলে সুমনকেই করো। তো সুমন আমাকে ফোন করে, এই যে ফ্রেন্ড, আমরা দুজন একটা ভালো বন্ধু, মানে ও ভালো করে জানে যে পূজা একা থাকে, ওকে একটু হ্যাপি রাখি, সেই জন্য তাহলে এত তাহলে ভালো তাহলে বন্ধু সুমনই তাহলে কার বেস্ট, কপালে সুমনকেই জুটে ফোন করা বলো? উচিত। হ্যাঁ, পাওয়া যায় না। আজকালকার দিনে আর শোন, আমরা বদ্যিরা কিন্তু খুব একটা হার্মফুল হই না, খেয়াল রাখিস। হ্যাঁ, আমরা বদ্যিরা কিন্তু হার্মফুল হই না। হ্যাঁ, আমরা বদ্যিরা যার সাথে থাকবো সে আমাদের হাঁটুতে উঠে, আমাদের কাঁধে উঠে, আমাদের মাথায় উঠতে পারবে। হ্যাঁ, মাথায় ওঠার পরে তারা হিসি করে দেয়, সেটা আলাদা কথা। আরে কেউ একজন ছিল তো যে বিয়ে করার জন্য। কাকে? তোকে? তাকে? কাকে? আমাকে না, তাহলে তাহলে আরে একজন আমাকে, তোকে বিয়ে করার জন্য? তো বল, বিয়ে কর। হাসি পাচ্ছে। তো হাসি পাচ্ছে, হাস। বলছে আমার কাছে সময় বেশি নেই, তুমি আমাকে বিয়ে করে না। ওর নাকি হার্টে ছিদ আছে। বলে হাটে ছিট থাকলে বিয়ে করে কি করব? সে সে হয়তো এখন লাইভটাও দেখছে। বলে হাটে ছিট থাকলে বিয়ে করে কি করব? আমি নিজে কনফিউজ, এ ভাই কি হলো? বলছে হাতে ছিদ্র হলে তাড়াতাড়ি বিয়ে করে নাও, এটা কোন ধরনের কথা? না, এটা হচ্ছে আমাদের পুরুষের কাছে এটা একটা চালাকি, যে আমরা সেন্টিমেন্ট খাওয়াতে খুব ভালোবাসি। কিন্তু আমিও কম চালাক না, আমাকে বেশি ডিস্টার্ব করলে আমি তাকে ব্লক মারি। কেন ব্লক করে দিবি? কেন? তাকে শুধু লাভ সাইন দিবি, তাকে লাভ সাইন দিয়ে ভরিয়ে দিবি। কিন্তু ফোন করে তো ডিস্টার্ব করে। বোকারা করে বলো, যারা না। বোকা তারা না না, ফোন করলে বলবি। ব্লক করবো কেন? আমার ভালো মন্দটা তাকে দেখার জন্য জায়গাটা করে দিতে হবে, আমি ব্লক করবো কেন? কিন্তু আমার সবকিছু ঠিক আছে, কিন্তু তাকে এত দেখাও। লিমিটে কল করে এই জিনিসগুলো আমার একদম আমার ব্লক করবে কেন? success টা তাকে 60 দেখাতে হবে। বছরের বয়স্ক মহিলারাও ব্লক করে দিচ্ছে, কেন আমি বুঝতে পারছি না ব্যাপারটা। না না, ব্লক যখন কেউ করবে না, ব্লক কাকে করবি? যাদের তুই জীবনে রাখতে চাস না, যাদের কিছু দেখাতেও চাস না, তাদেরকে ব্লক করবি। কিন্তু যাদেরকে দেখালে তোর উন্নতি হবে, তাদেরকে দেখাতে হবে। ওকে দেখে আমার কোনো উন্নতি হবে না তো আমার মনে হয় না। শোন, কোন মানুষকে কখন দরকার পড়ে কেউ জানে না। সমাধি জানি। এটা তুমি ঠিক মানে ভুল কিছু বলনি। আমরা তো এই জীবনে তো বুঝতে পারি না যে কাকে কখন দরকার পড়ে যায়, Yes. একদমই। কাকে কখন লাগে, আমরা তো বুঝতে পারি না। এর জন্য এটা কারোর সাথে কোনো রকম ঝামেলা অশান্তি না রাখাই ভালো। ঝামেলা অশান্তির সবাই চলতে পারবেন না, চলতে হবে। না অত চলে যায় না, অত ঠান্ডা মাথায় চলে যায়। না, একটু ঠান্ডা মাথায় চলা যায় না, কিন্তু একটুখানি চলা উচিত। না না, আমাদের সবাইকে নিয়ে ঠান্ডা মাথায় চলতে না না, হবে। ঠান্ডা মাথায় তোমার তো বলিনি তুমি বাইরে কারোর সাথে চলো, তোমরা যাকে ফ্যামিলি মনে করছো, যাতে থাকছো, তাদেরকে কথা বলা হচ্ছে। তাদের কিছু সমস্যা, তাদের কিছু প্রবলেম তোমার একটু শুনতে হওয়া উচিত। সেও তোমার কথা শুনবে, তুমিও তার কথা শোনো। কিন্তু তারা যদি না শুনে তাহলে একতরফা শোনা হয়ে যাচ্ছে তো। গুড লিসনারও হতে হবে, গুড লিসনারও হতে হবে। এইটা একতরফা ব্যাপার নয়, তুমি তার 10টা কথা শোনো, সে পরের দিন তোমার একটা কথা শুনতে বাধ্য হবে। যে শোনা সে ঠিক শুনবে, যে শোনা না সে কেউ জীবনেও যদি না কিচ্ছু শুনবে শুনতে না। চায় তাহলে আমি নিজের থেকে না, কতবার না, না, গুতবো আমি তাকে? কি বললাম, 10টা কথা শুনবে, সেটা শুনছে না, একটা বদলে একটা রিপ্লাই দিচ্ছে না। 10টা করো, 10টার পর একটা আসবে। না, অত ধৈর্য আমাদের তো কামাতে হবে না দিনের শেষে। আমাদের তো দিনের শেষে পরিবারের কাছে পয়সা নিয়ে আসতে হবে। আমি বললাম যাদের দরকার, যাদের দরকার তাদের কথা বললাম, ওই জন্য তো তুই আছিস, তুই ভালো করে কথা বল। যাদের দরকার তাদের বললাম, তাদের জন্য বললাম, সবার জন্য না এটা। যাই হোক, আমাদের 1 ঘন্টা 33 মিনিট চলছে। আমাদের লাইভের ম্যাক্সিমাম টাইম লিমিট সেট করা আছে 1 ঘন্টা 40 মিনিট। 40 মিনিট পরে আমার ফোনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবার আমাদের শেষ করতে হবে। প্রদ্যুৎ লিখেছে, কলকাতা সোমা টিমের কাছ থেকে আমরা যে ভালোবাসা, সহযোগিতার সাপোর্ট পেয়েছি তার জন্য শুধু ধন্যবাদ বললে সত্যি কম বলা হয়। বিশেষ করে সোমা, গোপাল ও সুমন, তারা নিজের কাজ ভেবে নয়, নিজের মনে করেই এই শোটিকে সফল করতে পাশে দাঁড়িয়েছেন।
অথচ তাদের জন্য আমি কিছুই করতে পারিনি, এই কথাটা আমার মনে থেকে যাবে। এত সুন্দর আন্তরিক আর ডেডিকেটেড একটি টিম পাওয়া আমার জন্য সত্যিই সৌভাগ্যের। হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। আশা করি ভবিষ্যতে আবারও সোমা টিমের সঙ্গে নতুন কোনো প্রজেক্টে একসঙ্গে কাজ করার সুযোগ পাবো। থ্যাংক ইউ। একদম। সব থেকে বড় জিনিস হচ্ছে কারুকে তুমি শুধু ধন্যবাদ জ্ঞাপন করো, এর থেকে বড় গুড ভাইবস কিচ্ছু নেই। একটা থ্যাঙ্কস, একটা সরির অনেক বড় ভূমিকা আছে। আসাম থেকে মানুষটা এসছে, আর প্রদ্যুতের সাথে আমার আলাপটাও জেডিদার সূত্র ধরি। জেডিদাই 2 বছর আগে আমাকে প্রদ্যুতের নাম্বারটা দিয়ে বলেছিল ছেলেটা আসাম থেকে আসছে, সময় ও কলকাতায় শো করতে চায়, তুই একটু দেখে নিস। তারপর প্রদ্যুতের সাথে কথা বলে ওর সাথে ভালো ফ্রেন্ডশিপ, একটা ছেলে বাইরে থেকে আসছে আর সে কলকাতার কিছুই জানে না। আমার তরফ থেকে আমার যেটুকু নলেজ আছে আমার মনে হলো আমার পক্ষে একজনকে সাপোর্ট করাটা দরকার, আমার তরফ থেকে আমি সেটাই করেছি। আর এর থেকে বেশি কিছু নয়। একটা ভালো বন্ধু শুধু নয়, এটা যদি বন্ধুর জায়গায় অন্য কেউ হতো সেখানেও আমি সেম কাজটাই করতাম, আমার তরফ থেকে যতটা করা সম্ভব ছিল। এটাই বিষয়। নেটওয়ার্কটা বড় করতে হবে সবার সাথে। সবার পৃথিবীর সব থেকে খারাপ মানুষটার কাছ থেকেও কিছু না কিছু শেখার আছে। কিন্তু একদম। পৃথিবীর সব থেকে খারাপ মানুষ, ওয়াস্ট মানুষ, তার থেকেও কিছু শেখার আছে। ভালোটাই নিয়ে নি। আমরা সবার থেকে কিছু না কিছু শেখার আছে। শেখার ভালো আছে। মানুষ, খারাপ মানুষ, মিত্র, শত্রু, সবার থেকে যাই হোক, অনেক সুদূর শেখার আছে। বাংলাদেশ থেকে আমাদের লাইভ দেখছে। থ্যাংক ইউ ভূঁইয়া সাহেব, আপনাকে অনেক 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 ধন্যবাদ। খুব শীঘ্রই বাংলাদেশে আসছি 3 দিনের একটা ইভেন্ট করতে। এবার আমাদের শেষ করতে হবে। শেষ করার আগে সুমন তুই শুরু কর। ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য 2 মিনিটে কিছু মেসেজ দিবি আমাদের নতুন প্রজন্মের জন্য। মাইক্রোফোনটা দে। হ্যাঁ, আমি বেশি কিছু বলবো না, একটা কথাই বলবো যে বেশি কিছু তোকে বলতে হবে না, তুই এক কথাতেই বল। যে এই প্রফেশনে যারা আসতে চাও ধৈর্য ধরে কাজ করো আর নিজে বুদ্ধি খাটিয়ে কাজ করো, কারণ অনেক চারিদিক থেকে অনেক রকম কথা আসবে, এমনকি পিএনপিসি তো হবে, এইগুলোকে সব ইগনোর করে নিজের যা ট্যালেন্ট আছে সেটাকে ইউজ করো, তাহলে তোমরা অনেক কিছু করতে পারবে। পূজা বল। আমিও এটাই বলবো, যারা মানে সব সময় মনে হয় একাকিত্ব মনে করছো, তো সবাই মিলে ইন্ডাস্ট্রিতে কাজ করো। যাদের যেরকম ভালো লাগে, কেউ মেকআপ আর্টিস্ট হতে পারে, কেউ মডেল হতে পারে, যার যেটা ভালো লাগে, তো সবাই মিলে ইন্ডাস্ট্রিতে কাজ করো। অনেক অনেক ভালো থাকবে, লাইফে অনেক হ্যাপি থাকবে। আর এমন কিছু মানুষদেরকে সাথে রাখবে না যাদের জন্য তোমাদের সব সময় লাইফে কষ্ট থাকবে। তার চেয়ে ভালো তুমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করবে, সে খারাপ ভালো সব মানুষের সাথে মিশবে, আর তোমার লাইফও খুব ভালো হ্যাপি কাটবে। থ্যাংক ইউ। ইয়েস। আমি এটাই বলবো যে যদি কম্পিটিশন করতেই হয় তাহলে কম্পিটিশনটা হেলদি হোক, কিন্তু কারোর সাথে মানে কারোর জায়গা থেকে হটিয়ে দিয়ে নয়, কারোর ক্ষতি করে নয়। কারণ এটা তো একটা পরিবারের মতন, কাজটা খুব ভালোবেসে যদি কেউ মন থেকে করে তাহলে সেই কাজটা সফলতা হয়তো আসবে। আমাকে অনেকে অনেক কথা বলছে এরকমও বলেছে যে না তুমি অ্যামেচার, তুমি করতে পারবে না, তুমি কখনোই আমার মতো হতে পারবে না, আমরা প্রফেশনাল। আমি বরাবরই নেগেটিভটাই বেশি শুনে এসেছি, কিন্তু আমি আমার জায়গাটা আমি মনে করি না যে আমার এটা ভালোবাসার ভীষণ জায়গা। যেমন করে লোকে সন্তানকে ভালোবাসে, তার সংসারকে ভালোবাসে, আমিও এই জায়গাটা সেভাবেই ভালোবাসি। আমি যখন যে কাজটা করি সেটা খুব মন দিয়ে করার চেষ্টা করি, কতটা করতে পারি জানি না, চেষ্টা করি। তাই জন্য আমার নিজেরও পরবর্তীকালে ইচ্ছা আছে কয়েক বছর পরে হয়তো একটা নিজের মডেলিং ইনস্টিটিউট খুলবো। জানি না সেটাতে কতটা সফল হব, কিন্তু চেষ্টা আমি করেই যাব, ছাড়বো না। এবার দেখা যাক বাকিটা কি হয়। আর এটাই বলবো যে সবাই সবার সাথে ভালো সম্পর্কটা রেখে কাজটা করুক, যে সবকিছু এর ভালো নামে হবে, সবকিছু ভালো হবে। পেছনে বলে ওকে ক্ষতি করে তাকে সেই জায়গা থেকে হটানোর চেষ্টা করে, এটা যেন না হয়, এটা ঠিক না। এটা আমি যখন থিয়েটার করতাম বা করি হয়তো এখনো, সেখান থেকে সরে আসতে বাধ্য এই জন্যই হয়েছি আজকে, যে সেখানেও আমাকে বলা হয়েছিল যে তুমি অযোগ্য, আমাকে পাবলিক প্লেসে হিউমিলিয়েট করার চেষ্টা করা হয়েছিল। সেখানে যারা মেন্টর ছিল তারা কেউ কোনো কথা বলেনি, তার জন্য হয়তো আমি না ঝগড়াঝাঁটি তর্ক বিতর্কের মধ্যে যাই না, আমি চুপ করে সরে যাই সেই জায়গাটা থেকে, যদি দেখি সেখানে আমার উপযুক্ত সম্মান নেই। যাই হোক, তো সবকিছু এটাই ভালো হচ্ছে হবে, ব্যাপার। আগামী দিনে সবকিছু ভালো হবে। আর 2026-এ আমি শিওর শট যে 2026-এর পর ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কোনো নেগেটিভিটি থাকবে না, সবকিছু ভালো হবে।
যদিও আমাদের মধ্যে 80% নেগেটিভিটি নেই, আমরা পজিটিভিটির জন্যই টিকে আছি। আর যে কোনো ইন্ডাস্ট্রিতেই এসব চলে, এখানে না চলাটা কোনো নেগেটিভ সমস্যা না কিছু। বাট আমাদের ইন্ডাস্ট্রিতে শুধু পজিটিভ বলেই একটা শব্দ থাকবে, নেগেটিভ বলে থাকবে না। মা হয়ে যাক, তুই কি করতে চাস বল 2026-এ? তুই মাকে কিরম ভাবে দেখতে চাস? বলবি না একটু পরে বলবি? তোর যেটা মনে আসে তুই বল। আচ্ছা তুই ভেবে নে, উপাস্য দিদিকে দে। কনফিডেন্ট থাকো আর পজিটিভ থাকো সবসময়। আর একটা কথা, নোংরা পলিটিক্সে জড়িও না, এখানে প্রচন্ড নোংরা পলিটিক্স জড়িও না। আর সবাই সবসময় ওর চোখের দিকে তাকিয়ে থাকো, অনেক কিছু দেখতে পাবে। সবাই কাজ করো, আমরা চাই সবার পাশে থাকতে। সবাই কাজ করো, মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, অর্গানাইজার সবাই হও, কারোর সাথে রেশারেশি না করে নিজের মতন নিজেরা কাজ করে যাও, এটাই আমার একটাই বক্তব্য। আর নতুনদের সুযোগ দেওয়াটাই আমাদের সব থেকে বড়, মানে আমি যেটা জেরিদার থেকে শিখেছি, জেরিদা সবসময় একটা কথাই বলে যে তোমরা করো, ইন্সপায়ার যেটা করার সেটা আমি জেরিদাও যেরকম নতুনদের অর্গানাইজেশন তৈরি করে বা মডেল নতুন নতুন, হ্যাঁ তোর হবে কেন পারবি না, হবে। এটা আমিও মনে করি যে কোনো মানুষকে নেগেটিভটা না বলে পজিটিভ দিকে ফোকাস করাটাই বেটার। হবে, কেন হবে না, সবাই যদি পারে তোমারও হবে, এটাই। গোপাল, এইমাত্র শুভ্রাদিও বললো, তার আগে দাদাও বলেছে যে এটা ইন্ডাস্ট্রি আমরা সব পরিবার, তাই পরিবারের যেমন একজন লোক নিয়ে সম্পূর্ণ নয়, সবাইকে নিয়ে, তাই এখানেও সবাইকে নিয়ে সম্পূর্ণ হবে, তাই সবাই একসাথে কাজ করা উচিত আর ভবিষ্যতেও কাজ করব, এটুকুই আমার বক্তব্য। যাই হোক আমাদেরকে শেষ করতে হবে। তুই গিয়ে অফ করিস ক্যামেরাটা, হ্যাঁ? যা, চলে যা। আমাদেরকে শেষ করতে হবে। শেষ করার আগে একটাই কথা বলছি যে আমরা একটা পরিবার, ফ্যাশন ইন্ডাস্ট্রি এইটুকুনি একটা জগৎ, বাট মেম্বার কিন্তু 1,11,000। সুতরাং আমরা এই জগৎটাকে কাজে লাগিয়ে অনেক কিছু করব, অনেক দূর পৌঁছবো। আমাদের রেডিয়েশনটা শুধু কলকাতায় থাকবে না, আমাদের রেডিয়েশনটা কলকাতা থেকে বেরিয়ে এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যাবে। সুতরাং আমি খুব আশাবাদী যে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি আগামী দিনে খুব ভালো স্কোর করবে। আর বসন্ত উৎসব এই মাসের 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ, শনি আর রবিবার, প্রতি বছরের মতন আমরা প্রচুর মজা করব, প্রচুর আনন্দ করব, প্রচুর কন্ট্যাক্টস তৈরি করব। প্রচুর কন্ট্যাক্টস আমাদের তৈরি করতে হবে মডেলিং এই প্রফেশনে থাকতে গেলে, যেটার জন্য আমরা সবাই সবার সাথে কানেক্টেড হব ওই বসন্ত উৎসবে গিয়ে। ওই দিনটা সমস্ত ফটোগ্রাফার, অর্গানাইজারদের কাছে অনুরোধ রইল, 2 দিন আমরা যদি শুট না রাখি, যে ফটোগ্রাফার শুট করছে যে মডেলকে নিয়ে, সে নিজেও আটকাচ্ছে এবং উল্টো দিকের মানুষটাকেও আটকাচ্ছে। মডেলদেরকে বলছি, একটা 1000 টাকা বা একটা 1500 টাকা যদি আমরা ছাড়তে পারি, তাহলে 365 দিনের কাজের জগৎ তৈরি করতে পারবো। একটা ফটোগ্রাফার বা একটা অর্গানাইজার সেই 2 দিন যদি আমরা কাজ না করে ময়দানে আসি, এসে মডেল কন্ট্যাক্ট তৈরি করি, মেকআপ আর্টিস্ট কন্ট্যাক্ট তৈরি করি, তাহলে সারা বছর আমাদের কাছে কিন্তু কাজের কমি থাকবে না। সুতরাং ওই 2 দিনকে আমরা মিলন মেলা হিসাবে কাজে লাগাই ফ্যাশন ইন্ডাস্ট্রির। থ্যাংক ইউ। এটা সত্যি কথা, আমি এটা বলবো, স্বীকার করব, বসন্ত উৎসবের মাঠ হচ্ছে মিলনের মাঠ আর কাজের জায়গা। এটা প্রত্যেকটা ফিল্ডে যে মডেল কাজ খুঁজছো বা জায়গা খুঁজছো কোথায় কাজ করবে, সেইখানে এবার একটা মানুষ বাজারটা করে এনে দিতে পারে। রান্নাটা কিভাবে করবে সেটা বাড়ির লোকের ব্যক্তিগত ব্যাপার, রান্নাটা কিভাবে ভালো হবে না খারাপ হবে, সেইভাবে মডেলকেও কাজটা তৈরি, মানে কোথায় করবে, কোন অর্গানাইজেশনে ভালো খারাপটা ওখানে জায়গাটা খুঁজে নিতে হবে। এবং মেকআপ আর্টিস্টরাও সবাই একসঙ্গে শুভরাত্রি। শুভরাত্রি।